আমি সকালে আরাম করে শুয়ে আছি, কিন্তু আমার ঘুমটা কিছু ভালো মানুষের সহ্য হলো না। সকালে আমার বোন দিয়া মাইকিং করতে লাগলো। এই ভাইয়া, ওঠ তাড়াতাড়ি ওঠ। আজকে আনু আন্টিরা সবাই বিদেশ থেকে আসবে, আনতে যাবি না? থুর, সকালে বিরক্ত করিস না। আমি এখন উঠতে পারবো না। যা তো আমার সামনে থেকে। পারলে তুই গিয়ে নিয়ে আয়। তুই যাবি না তাই তো? হ্যাঁ, যাব না। এবার যা তো, শান্তিতে ঘুমাতে দে। যত সব। আচ্ছা ঠিক আছে, আব্বুকে গিয়ে বলছি যে তুই আসতে পারবি না, তোর খুব ঘুম পাচ্ছে। আব্বু তোকে ডেকে পাঠাইছে। কথাটা শোনার সাথে সাথে এক লাফ দিয়ে উঠে পড়লাম, কারণ আব্বুর কথা অমান্য করার সাহস এই আরফানের নেই। সোজা উঠে ফ্রেশ হয়ে 3 মিনিটের মধ্যে আব্বুর সামনে হাজির। দেখেছেন আব্বু? যদি বিজি না থাকো তাহলে একটু এয়ারপোর্টে গিয়ে অনুদের নিয়ে আসবে। আজকে ওরা সবাই আসছে। জি জি, আমি এক্ষুনি যাচ্ছি। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা বেরিয়ে পড়লাম, কারণ আব্বুর সামনে থাকলে আমার হাঁটু কামে। সেই ছোটবেলা থেকে আমি আব্বুর দিকে তাকাতে ভয় পাই, আর ভয়ে আব্বুর কাছে কোনোদিন কোনো কিছু আবদার করিনি। কিন্তু মজার বিষয় হলো, যাওয়ার আগে সব কিছু পেয়ে যাই। এটা একটা সৌভাগ্য। বিদ্রোহ, এটা কিন্তু সত্য। আমি আব্বুর সামনে গেলে এই অবস্থাই হয়, আর যাওয়ার আগে পেয়ে যাই। আমি সোজা গাড়ি করে এয়ারপোর্টে যেতে লাগলাম। আজ প্রায় 13 বছর পর অনু আন্টিরা আসছে। 13 বছর আগে আন্টিরা তাদের জীবনের মান উন্নয়ন করার জন্য বিদেশে গিয়েছিল, আর সাথে নিয়ে গিয়েছিল আমার খেলার সাথী, আমার বাল্যকালের বেস্ট ফ্রেন্ড ঐশীকে। যার পর একটা ঝামেলায় তাদের সাথে যোগাযোগ ছিল না, তবুও রক্তের টানে ঝামেলা দূর হয়ে আবার নতুন করে ভালোবাসার বীজ থেকে ফসল ফলেছে। জানি না ঐশী কেমন হয়েছে, তবে শুনেছি ঐশী নাকি অনেক পরিবর্তন এসেছে। আর আসবেই বা না কেন? যাওয়ার সাথে সাথে সময়ের পরিবর্তন সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলেছে। তবে ছোটবেলাতে দুই দেহ একাতা ছিল, আর এখন 13 বছর কথা হয় না, দেখাও হয় না। যাকে আন্টি তো রিসিভ করে বাসায় নিয়ে যাই, আর আব্বু আমাকেই পাঠালো। বাসায় তো সবাই আছে, আমাদের জয়েন্ট ফ্যামিলি। মা, বাবা, দাদি, দাদা, কাকু, কাকিমা, চাচাতো বোন, নিজের বোন, সবাইকে নিয়ে একটা সুখী পরিবার। আর আগে ছিল অনু আন্টির জামাইবাবু আর ঐশী, কিন্তু তারা তো চলে যায়, আবার এসেছে। আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি, দেখি আব্বু ফোন দিয়েছে। হ্যাঁ আব্বু। পৌঁছে গেছি বাবু। হ্যাঁ পৌঁছে গেছি, এক্ষুনি নামলাম। শোনো, একটা সমস্যার জন্য তোমার অনু আন্টি আর আঙ্কেল আসতে পারছে না। আচ্ছা, তাহলে আমি বাসায় আছি। সম্পূর্ণ কথাটা শোনো। জি বলুন। কিন্তু ঐশী আসছে, 12টার সময় পৌঁছাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বু। কি হয়েছে বাবু? আসলে আব্বু, আমি তো ঐশীকে চিনতে পারবো না, তো কিসে কি, মানে কিভাবে বুঝবো? দিয়া তোমার ছবি ঐশীর কাছে দিয়েছে, আর তোমার ঐশীর ফটো তোমার কাছে ইমেল করেছে, দেখে নাও। আচ্ছা। আমি ডাটা অন করতেই ফোনটা সুইসাইড করেছে। চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ধুর, এখন কি হবে? আমি চুপচাপ বসে বসে আঙ্গুল চুষতে লাগলাম। কি আর করব? আসলাম আন্টিদের নিতে, কিন্তু তারা আসে না। এখন ঐশীকে কোথায় খুঁজবো? আহা কি শীত! 12টা বেজে গেছে, তার মানে ঐশী পৌঁছে গেছে। ঐশী আমাকে চেনে, তা না হলে আল্লাহ ভরসা। 5 টাকা দিয়ে একটা ললিপপ কিনে বসে বসে চুষতেছি, তখন পেছন থেকে একটা মেইলি কণ্ঠে বলল, এই ছেলে তোমাকে কি পাঠিয়েছে অনুমিতাকে রিসিভ করতে? জি মেম সাহেব। তার মানে এই হলো ঐশী। বাবারে বাবা, এত ডানা কাটা পরি, একদম ফিদা হয়ে যাওয়ার মতো। পোশাকটা আধুনিক, তবে শালীনতা বজায় রেখে পড়েছে। হোকগে, আমার মারিয়াও সুন্দর। চলো, আর এই ব্যাগগুলো গাড়িতে তোলো। আরে এগুলো তো ওই তুলতে পারতো, কিন্তু আমায় দিয়ে তুলে নিল। আর নেবেই তো, তারা এখন বড় লোক আর বিদেশ থেকে এসেছে মেম সাহেব। আমি ওর দিকে তাকিয়েছিলাম। এই, আমাকে তুমি চিনতে পারবে না। আমি চলে আসার পর তুমি এই বাড়িতে কাজ করো। তা কয় বছর ধরে কাজ করছো আঙ্কেলের বাসায়? কিন্তু আমি কাজের লোক, আমি ওই বাসায় কাজ করি। বুঝেছি। আর আমি দিয়াটা এটাই বলেছে যে আমি ওই বাসায় কাজ করি, দিয়ার ব্যবস্থা বাসায় গিয়ে নিব। আচ্ছা, ঐশী তো এখন মেম সাহেব, তো আমাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে তো? তা তোমার মাইনে কত করে দেয় মামারা? আর মেম সাহেব, 12,000 টাকা। ও, সব কাজ করো নাকি তুমি? হ মেম সাহেব, আমার গালে ললিপপ তখন আছে। এই, তুমিও ললিপপ খাও নাকি? আগে মাঝে মাঝে খাই আর কি। আরেকজনও প্রচুর ললিপপ খায়, জানি না এখন আর খায় কিনা। সে যে কেমন হয়েছে! ঐশী আমার দিকে তাকিয়ে আছে, হয়তো চিনতে পারছে না, মনে করার চেষ্টা করছে।
আমি ওর সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। ঐশী আজ অনেক বছর পর এসেছে। সবাই ঐশীকে স্বাগতম জানাচ্ছে। আজ 13 বছর পর এসেছে। হাসি, আবেগ, কান্না সব কিছু মিলিয়ে একটা নতুন সময়ের আহ্বান জানানো হলো ঐশীকে। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো, যাদের ঐশী দেখেনি এই 13 বছরের। অনেক নতুন নতুন মুখ আসে সংসারে। আমি তো দিয়াকে খুঁজতেছি, হারামিটা আমাকে কাজের লোক বানিয়ে দিল। ওই তো শয়তানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। আমি পেছন থেকে গিয়ে দিয়া চুলের বিনুনি টেনে ধরলাম। আউচ! হারামি, আমি তোদের বাসায় কামড়া দিই সে ছোট থেকে, তাই না? তুই তো কাজের লোক, সেই ছোটবেলায় তোকে মেলায় কুড়িয়ে পায়, তোকে আব্বু এনে মানুষ করে। ও মা, তাই নাকি? তা আব্বুর সাথে তুইও গিয়েছিলি নাকি? গিয়েছিলাম তো আমি, তো তোকে প্রথম দেখতে পায়। মেরে পেছন গরম করে দিব। তুই আমাকে আনতে গিয়েছিলি আর আমার মেলায় কুড়িয়ে পায় আমি কাজের লোক? দিয়া আমার কান টেনে দিয়ে দৌড় দিল। শয়তান একটা। আমিও কিছু বলতে পারি না বলেই আব্বুর সাথে বলে দেয়। কি যন্ত্রণা! সব কিছু মুখ বুজে সহ্য করে যায়। দিয়া ঐশীর ওখানে গিয়ে ওর জিনিসপত্রগুলি নিয়ে ঐশীর রুমে নিয়ে গেল। ঐশীর রুমে যাওয়ার সময় এদিক সেদিক তাকাতে লাগলো, হয়তো কাউকে খুঁজতেছে। ঐশী রুম থেকে ফ্রেশ হয়ে সবার সাথে বসে কথা বলছে। কথা যেন শেষই হচ্ছে না। কিন্তু কেউ বিদেশ থেকে আসলে তার অনেক পরিবর্তন হয়, সেদিক থেকে ঐশীর কোনো পরিবর্তন নেই। ঐশী সবার সাথে বসে গল্প করলেও বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে, মনে হয় কাউকে খুঁজতেছে। আমি আর ওদের সামনে যাইনি। আমি বারান্দার অন্য পাশে বসে মারের সাথে চ্যাটিং করছি আর ললিপপ খাচ্ছি। তখন ঐশী আমার পেছনে এসে, এই ছেলে, আমার একটা হেল্প করে দেবে? বকশিস দেব। কি হেল্প বলুন? এই বাসার ছেলে আরফান, ও তো শহরে গেছে, আমাকে একটু নিয়ে যাবে? কি? আমি শহরে গেছি? কে বলেছে ও শহরে গেছে? দিয়া। দিয়া? কি আর বলবো, না মানে হ্যাঁ, শহরে গেছে। আমাকে নিয়ে চলো, ওরে সারপ্রাইজ দেব। আসলে না মানে, চলো, আমি তোমাকে আলাদাভাবে টাকা দেব, আমি তো চিনি না। কি করবো এখন? আমি ওর সামনেই দাঁড়িয়ে আছে আর ওই আমাকেই খুঁজতেছে। তখন ছোট কাকুর ছেলে টিসু এসে বলল, আরফান ভাইয়া, বড় আম্মু তোমাকে ডাকছে। আরফান মানে? তুই যা, আমি আসি। এই টিটু, এই ছেলেটা কে? আরফান ভাইয়া, বলে দৌড়ে চলে গেল। ঐশী আমার দিকে কিছুটা রেগে আর কিছুটা অন্যভাবে তাকালো। তুই আরফান? কেন, সমস্যা বুঝি ম্যাম? তোর এই দুষ্টুমি এখনো আছে? আর এখনো ললিপপ খাস তুই? মাঝে মধ্যে। একবারও খোঁজ নিলি না তুই? কি দরকার? তাছাড়া আপনারা তো খোঁজ নেননি। তুই আমাকে আপনি বলছিস? তো আপনি বিদেশ থেকে এসেছেন, অনেক শিক্ষিত আর কত সুন্দর পরিবেশের সাথে মানুষ হয়েছেন। আপনার কালচার অনেক উন্নত। দেখ, আমি যেতে চাইনি, কিন্তু এখানে থাকলে জীবনের মান উন্নয়ন করা যেত না, তাই চলে যাই। কিন্তু গেছি বলে আমি কি ম্যাম সাহেব হয়ে যাব? আচ্ছা থাকেন, আম্মু ডাকছে, শুনে আসি, পরে কথা হবে। শোন আরফান, শোন। আমি আম্মুর কাছে গিয়ে, আম্মু আমারে ডেকেছ? শোন, ঐশী আসছে, কোনো দুষ্টামি করবি না, ঐশী যেন কষ্ট না পায়। চিন্তা করো না, আমি কোনো কিছুই করব না। আমি রুমে আসলাম, তখন মারিয়া ফোন দিল। মারিয়া বলো। কি করছো গো এখন? শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি, তোমার কথা ভাবছিলাম। কেন আমার কথা ভাবছো? ভালোবাসি তাই। দেখো, আগে থেকেই ভাবো। একবার বলো না ভালোবাসো। শোনো মারিয়া, তোমাকে এর আগেও বলেছি যে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে লাইক করি। তার মানে এই না যে ভালোবাসতে হবে। সময় হোক, তোমাকে বউ বানানোর জন্য আমি আব্বুর কাছে বলবো। আমার দ্বারা বিয়ের আগে প্রেম টেম হবে না। শুধু একবার বলো তো। বিয়ের পর তো বলবো, এত বলবো যে শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যাবে। পাগল চা। আচ্ছা, তাহলে বিয়ে কবে করবে আমায়? সময় হলে আমি নিজে আব্বুকে বলে বিয়ের প্রস্তাব পাঠাবো তোমাদের বাসায়। তাহলে কারোর সাথে প্রেম করবে না তো? না রে না। তখন হুট করে ঐশী রুমে ঢুকে পড়লো। আমি ফোনটা কেটে দিয়ে, আরে মেম সাহেব আসুন, বসুন, কোনো দরকার নাকি? আরফান, তুই আমাকে আপনি বলবি না। আমি তোর মুখ থেকে আপনি ডাক শুনতে চাই না। আগে যেমনভাবে ডাকতিস ঠিক তেমনভাবেই ডাকবি। সেটা ছোটবেলায় হতো, কিন্তু এখন আমরা বড় হয়েছি। এখন তো আর ছোটবেলার মতো আচরণ করলে চলবে না, লোকে খারাপ বলবে। সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। ফোনে কার সাথে কথা বলছিলি? গার্লফ্রেন্ড নাকি? আরে না, আমি প্রেম করি না, ওসব আমার ভালো লাগে না। তোর জন্য একটা গিফট এনেছি। ফাও কাজে কেন অপচয় করতে গেলেন? তুই কিছু দিলে সেটা অপচয় বল না। চোখ বন্ধ কর। কেন?
করতে বলেছি বন্ধ কর, বেশি কথা শুনতে চাইনি আমি। না, আমি চোখ বন্ধ করতে পারবো না। প্লিজ চোখ বন্ধ কর না। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম। ঐশী হাতে কিছু একটা পরিয়ে দিলেন। চোখ খুলে দেখি একটা সুন্দর ঘড়ি। বাহ, বেশ সুন্দর তো ঘড়িটা। তোর জন্য কিনেছিলাম, পছন্দ হয়েছে? হুম। একটু হাসি মুখে বল। আমি এই গিফট নিতে পারবো না। কেন? জানি না, তবে আমি নেব না। বুঝতে পারছি, বহু বছর আমার হাতে পিটুনি খাস নাই। এটা যদি না নিস তাহলে আমি কিন্তু প্রচুর মার দিব। চুপ, একদম চুপ। দিয়েছি যখন নিবি, ব্যাস। আমি ঘড়িটা খুলে টেবিলের উপর রেখে দিলাম। আমার কেন জানি নিতে ইচ্ছে করছে না। আমি ঘড়িটা রেখে বাইরে আসলাম খেতে। ঐশী আমার হাতের দিকে তাকিয়ে দেখে ঘড়িটা হাতে নেই। বড় মামিমা, ঐশী আমার হাতে ঘড়িটা না দেখে কিছুটা রেগে গেল। মামিমা দেখেন, আমি আপনার ছেলেকে একটা ঘড়ি উপহার দিলাম, তো সেটা নিল না, বললো যে আমার জিনিস নেবে না। আরফান, তাই নাকি? কেউ কিছু দিলে সেটা নিতে হয়, না নিলে সে কষ্ট পাবে। আমি নিতে পারবো না, ঘড়ি পরতে আমার ভালো লাগে না। কি, ঘড়ি নেবে না কেন? আব্বু, নেব তো নেব। ঘড়িটা তো আমি নিয়েছি, গোসল করে তারপর হাতে দেব। আমি খেয়ে দিয়ে রুমে গেলাম, তখন ঐশী আবার আসলো। আরফান, আমার সাথে তুই ঠিকভাবে কথা বলিস না কেন? কই, বলেছি তো। আর আপনি কষ্ট করে আসছেন, যান গিয়ে বিশ্রাম নেন। আচ্ছা, আমি কি তোর পর? আমাকে আপনি বলছিস, এমন করে কথা বলবি না। না, আসলে আপনি বিদেশ থেকে এসেছেন, আর কত শিক্ষিত। আপনি কত নামি দামি দেশ থেকে এসেছেন। বারবার এক কথা। আমি এখানে গেলেও আমার মনটা এখানেই ছিল। ঐশী টেবিল থেকে ঘড়িটা নিল, নিয়ে আমার হাতে সুন্দর করে পরিয়ে দিল। ঘড়িটা অনেক পছন্দ করেই কিনেছি, শুধু তোর জন্য। হারিয়ে ফেলিস না, আর ঘড়িটা অবহেলা করিস না, ঠিক আছে? হুম। আচ্ছা, তুই তো অনেক দুষ্টু ছিলি। আমাকে খামচে দিতিস, আমার গায়ে পানি দিয়ে দৌড় দিতিস, বরফ ছুঁড়ে মারতিস, আর সারাক্ষণ তো জ্বালিয়েই মারতিস। আর এখন কেন ঠিকঠাকভাবে কথা বলছিস না? সময় পরিবর্তনশীল, আর সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। আর মানিয়ে নিতে গিয়ে হয়তো। তাই বলে তুই আমাকে ভুলে গেলি? কই ভুলেছি। ভুলিসনি, তাই না? আচ্ছা, অনেকটা পথ জার্নি করে আসো, যাও গিয়ে বিশ্রাম নাও। আমি সম্পূর্ণ সুস্থ আছি, আর আমি মোটেও ক্লান্ত নই। আচ্ছা। আচ্ছা, তুই প্রেম করিস? না, আমারও সব ভালো লাগে না। কাউকে পছন্দ হয় নাকি? কেন? আরে না, এমনি। আচ্ছা আরফান, তোর কনুইয়ের সেই দাগটা আছে? একটু আছে। খুব লাগছিল না? আমি কিন্তু বুঝতে পারিনি তোর হাতে এইভাবে কেটে যাবে, তাহলে ওইভাবে ছুরিটা ছড়ে দিতাম না। তো আপনার এসব কথা এখনো মনে আছে? সারা জীবন মনে থাকবে। ভালো। এই বিকেলে আমাকে একটু গ্রামটা ঘুরতে নিয়ে যাবি? দিয়ার সাথে যায়, আমি দিয়াকে বলে দেব, ওই আপনাকে নিয়ে যাবে। আরফান, আমি তোর সাথে যাব। এতদিন পরে আসছি, প্লিজ নিয়ে চল না। আসলে আমার বিকেলে একটা ক্লাস আছে। ঐশী চলে গেল। আমি ঐশীর সাথে ভালোভাবে কথা বলছি না, কারণ ওর সাথে কথা বলে পুরাতন স্মৃতিগুলো ভেসে আসবে। আর যদি আবার দূরে চলে যায়, সহ্য করতে পারবো না। তাছাড়া ঐশীরা এখন অনেক ধনী, আর শুনেছি ধনীদের কথার আর কামড় অনেক বিষাক্ত। আর আমি চাই না কোনো ধনীর মায়ের জড়িয়ে নিজেকে শেষ করতে। আমার চাই একটা সাধারণ মেয়ে, একদম সাদামাটা, তবে মায়াবী হবে। সে আমার বাবা মাকে অনেক ভালোবাসবে। আমি শুয়ে আছি, তখন আব্বু আমার রুমে আসলো। ঐশীকে বিকালে একটু গ্রামটা ঘুরিয়ে নিয়ে এসো, অনেক বছর পর আসছে তো সব কিছু অপরিচিত হয়ে গেছে। আচ্ছা, জানি না সবাই কেন আমার দুর্বল পয়েন্টে আঘাত করে। আমি যেই কাজটা করব না বলি, সেটা আব্বুকে বলে করেই নেবে। ধুর, ভাল লাগে না। বিকেলে আমি রুমে বসে বসে ললিপপ চুষেছি, তখন ঐশী আমার পেছনে এসে। এই চল, আমি রেডি। পেছনে ঘুরতেই কিছু একটা খেলাম ঐশীকে দেখে। মেম সাহেব শাড়ি পরেছে। ও মারে, কত সুন্দর লাগছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু আমি বেশিক্ষণ তাকালাম না। তাড়াতাড়ি ঐশীর মায়াজাল থেকে বের হয়ে আসলাম। আমি চাই না কারোর মায়ে পড়তে। কিরে, কি হলো? চল। জি চলুন। আমি পোশাকটা পরিবর্তন করে ঐশীকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি ঐশীকে নিয়ে গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। ঐশী সব কিছু অবাক হয়ে দেখছে, আর বারবার শুনছে কোনটা কি, এটার নাম কি, ওটার নাম কি। আমি আর ঐশী হাঁটতে হাঁটতে ইচ্ছামতি নদীর পাশে এসে পড়লাম। ওয়াও, এই ইসামতি নদী। কত বছর পর দেখছি নদীটিকে। কত স্মৃতি জড়িয়ে আছে এই নদীতে। হুম। এই, তোর মনে আছে তুই একবার বাসায় না বলে নদীতে সাঁতার কাটতে এসেছিলি? মামিমা কত পিটিয়েছিল। আহা, সে কত মায়ের। এসব কথা আপনার এখনো মনে আছে? তোর সাথে কাটানো কোনো কথাই ভোলা যায় না।
তাই বুঝি? এই সেই গাছটা যেখান থেকে তুই একটা টিয়া পাখি নিয়ে গেছিলি, মামা তোকে বকা দিলে তুই আবার এখানে রেখে গিয়েছিলি, আমার সব মনে আছে। আজব তো, আমি যেসব কথা মনে রাখিনি ওই সব কথাগুলো মনে রাখছে। তা বাসায় চলুন। এই কেবল আসলাম, সন্ধ্যা নামুক তারপরে যাব। বহু বছর নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা হয় না, আর এত বছর পর আসলাম সেই ইসামতির পারে, যেতে ইচ্ছে করছে না। আচ্ছা বসে থাকুন। এই আমি আসছি তাই কি তুই বিরক্ত হচ্ছিস? আরে না না না, এ কি বলছেন? আমি বুঝি আমি এসে তোকে অনেক বিরক্ত করছি, এভাবে সাথে নিয়ে ঘুরে বেড়ানো অনেক বিরক্তকর। আরে না না, কি যে বলেন না, আমার তো বেশ ভালোই লাগছে। সত্যি? হুম। তাহলে আইসক্রিম খাওয়া। না, আইসক্রিম খেলে আপনার সর্দি লাগবে। আমার আইসক্রিম খেলে সর্দি লাগে বুঝি? হ্যাঁ লাগেই তো। তুই তাহলে এসব কথা মনে রাখছিস কেন? দেখুন, কথাগুলো মানুষের সাথে সাথে মনের অন্তরালে চাপা পড়ে যায়। যখন সেই মানুষটা আবার চোখের সামনে চলে আসে তখন আবার কথাগুলো স্মৃতির পাতা থেকে ভেসে আসে। আমি আইসক্রিম খাবো, প্লিজ আইসক্রিম কিনে দে না। না, আইসক্রিম খেতে হবে না। এই আরফান, প্লিজ একটা আইসক্রিম কিনে দে না। দেখ আজ কত বছর পরে ঐশী তোর কাছে বায়না ধরেছে, তুই রাখবি না? আরে এ তো সেই আবার বায়না ধরেছে। কি যে করি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল, আইসক্রিম না দিলে যাবে না, তো কি আর করার, আইসক্রিম কিনে দিতে হলো। আমি ওরে একটা আইসক্রিম কিনে দিলাম আর আমি একটা কিনলাম। ও খাচ্ছে ওটা আর আমি আমারটা। খেতে খেতে বাসায় এসেছি, কিন্তু ওর আইসক্রিমটা খাওয়ার গতি অনেক বেশি। আমি ভালোভাবে আইসক্রিমটা প্যাকেট থেকে বাইর করতেই পারিনি, তার আগে ওটা খাওয়া শেষ। ও আইসক্রিম খেয়ে আমার দিকে তাকালো, আমি সাত পাঁচ না ভেবে আমারটাও খেতে লাগলাম। কিন্তু ওই ঈগল পাখির মতো আমার আইসক্রিমটা নিয়ে নিল। এ কি, ও আমার আইসক্রিম খেতে লাগলো? আপনি আমার আইসক্রিম খাচ্ছেন? তো না মানে আমার অশিষ্ট কথা। এই তুই তো আর পর কেউ না যে তোর আইসক্রিম খাওয়া যাবে না, তুই তো আরফান। আমি ওর দিকে হা করে তাকিয়ে রইলাম। ওই এত বড় হয়েছে তবু ওর ছেলে মানুষই গেল না, সেই পিচ্চির মতোই আছে। ছোটবেলায় যখন ওনানটি আমাকে আর ওকে আইসক্রিম কিনে দিত, ও দুইটা নেবে আর আমারটাও কেড়ে খেয়ে নেবে। কিছু বললেই আব্বুর সাথে উল্টাপাল্টা নালিশ দেবে। হাতারাম কি দেখিস? কিছু না। বাসায় যা। আমি বাসায় দিয়া আর ছোট ছেলে মেয়েদের জন্য কিছু চকলেট আর ললিপপ নিয়ে বাসায় আসলাম। অনেকটা পথ হেঁটেছি, ক্লান্ত লাগছে, তাই এসে শুয়ে পড়লাম। তখন দিয়া আমার রুমে আসলো। এই হাড্ডি, তুই আমার রুমে কি মতলবে আসছিস? ভাইয়া, আমি তো তোমার রুমে আসলাম তোমার কোনো কিছু লাগবে কি না তাই জানতে। তোমার জন্য কফি নিয়ে আসবো। মতলব কি তাই বল। ভাইয়া, তোমার পা টিপে দেবো? ব্যাপার কি? আচ্ছা ভাইয়া, তোর পছন্দের কাচ্চি বিরিয়ানি খাওয়াই। তুই মোদ্দা কথায় আয় তো। ভাইয়া, আমার একটা ছোট্ট উপকার করবি, একদম ছোট্ট। বুঝেছি, এই জন্য এত পাম দিচ্ছিস, বল শুনি। ভাইয়া বল না, উপকার করবি, আমি খুব বিপদে আছি। কাজটা কি সেইটা তো আগে বল। জানিস ভাইয়া, আমার তো আব্বু আর আম্মুর কাছ থেকে আগাম ট্যাবলেট কিনে নিয়েছিলাম। বলেছিলাম পরীক্ষায় 80+ নাম্বার পাবো, কিন্তু কিন্তু কি? 60+ নাম্বার হয়েছে টেনে টুরে। প্লিজ ভাইয়া, আমার পরীক্ষায় খাতার সিগনেচারটা তুই করে দিবি। বাসায় আনতে পারলে ফোনটা নিয়ে নেবে। আমি এক্ষুনি গিয়ে বলে দেব, তোর ট্যাবে আমাকে হাত দিতে দিস আর আমার কোন কাজটা করে দিস তুই? ভাইয়া, আমি তোর পায়ে পড়ি, আমাকে তুই বাঁচা। আমি তোর সব কথা আর তোর সব কাজ করে দেব। সব কাজ? সব কাজ, জামা কাপড় পরিষ্কার থেকে শুরু করে ঘর গোছানো, মাথা টিপে দেওয়া, সব কাজ করে দেব আমি। আহা, আমার একটা সিগনেচারে এত মূল্য ভাবতেই পারেনি। বাতাস যখন আমার দিকে তখন বাতাসকে একটু কাজে লাগাই, এই আর কি। বিনা পয়সায় আয়েস আর কজনের ভাগে আসে? বল না ভাইয়া, সিগনেচারটা করে দিবি তুই। ভেবে দেখবো। ভাবা ভাবির কিছু নেই, তুই মুখ তুলে না চাইলে আমি মরে যাব। আচ্ছা, আমার সব কথা শুনলে আমি সিগনেচার করে দেব, তবে বেগরবাই করলে একদম সব ফাঁস করে দেব। তোর সব কথা শুনে চলবো। আমি কি আমার লক্ষ্মী ভাইয়াটার কথা অমান্য করতে পারি? কলে পড়ে কলমা পড়েছো তুমি। আচ্ছা খাতাটা দে। দিয়া খাতাটা দিল, আমি সিগনেচার করে দিলাম। পাগলটা যাক, একে কয়েকদিন ব্যবহার করা যাবে। আমি ফোনটা নিয়ে গোদাগদি শুরু করে দিলাম। আচমকা ঐশী আমার রুমে প্রবেশ করলো। এসেই সে ছোটবেলার মতো আমার খাটে দুম করে লাফিয়ে পড়লো। কিরে উজবুক, কি করিস? মুখ সামলে কথা বলেন, আর যাতা নামে আমাকে কেন ডাকছেন? উলি বাবালে বাবা, বোবার মুখে বুলি ফুটেছে। জানতো এখান থেকে। বাবা,
এত রাগ? আমি আছি বলে কি মেয়েদের সাথে ফিল্ডিং মারতে পারছিস না তাই চলে যেতে বলছিস? কি যাতা বলছেন? দে তাহলে তোর ফোনটা দেখি কয়টা মেয়ের সাথে ইটিস ফিটিস চলছে। আমার ফোন কেন আপনার কাছে দেব? দিবি নিজে আমার কাছে দিবি। হ্যাঁ, আমি দেব না। তুই যে দিয়ার খাতায় সিগনেচার করেছিস সেটা আমি ম্যামকে বলে দেব। দিয়া পরীক্ষায় কম নাম্বার পেয়েছে আর তুই নিজের স্বার্থের জন্য দিয়াকে সাহায্য করেছিস, এটা আমি মামাকে বলে দেব। জানিস তো, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুইজনই সমান অপরাধী। এটা মামা জানলে কি অবস্থা হবে তোর, তুই ভাব। প্লিজ, আপনি আব্বুকে বলবেন না। তুমি জানতো দিয়াকে ফাঁদে ফেলেছ, সুযোগের সদ্ব্যবহার করেছ। আমি কেন ছেড়ে দেব? হাতের লোকে পায়ে চলতে নেই। কি করতে হবে? আপাতত ফোনটা দে, আমি তোর ফোনটা দেখবো। ইচ্ছে না থাকলেও দিতে হলো। আসলেই ঠিক যে অসৎ পথে কখনো সফল হওয়া যায় না, বিপদ আসবেই। আমি দিয়ান্নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছি, আর ঐশী আমার। অনেক মেয়ে তো তোকে নক দেয়, রিপ্লাই দিস না। গুড, এটা ভালো। আর এই মারিয়াটাকে এত মেসেজ আর এত ইমোজি দিয়েছে? আমার বন্ধু, আমার সাথেই পড়ে। শুধু বন্ধু নাকি অন্য কিছু? শুধু বন্ধু। ভালো। ফোনটা ঘেটে দেখলাম কোনো গার্লফ্রেন্ড নেই, থাকলে ট্রিট দেওয়া যেত। ওটাতেও এমন করে নাকে দড়ি দিয়ে ঘোরানো যেত। এবার ফোনটা দেন। এমন ভালো হয়েই চলবি নাকি প্রেম টেম কিছু করবি? তোর দ্বারা এসব কিছু হবে না অবশ্য। ঐশী ফোনটা রেখে চলে গেল। আল্লাহ, আমি ভাবলাম দিয়াকে ব্যবহার করে শুধু শান্তি করব, কিন্তু এই মেয়ে তো আমাকেই ব্যবহার করছে। ভাগ্যিস মারিয়ার দুষ্টু এসএমএসগুলি ডিলিট করে দিতাম, তা না হলে আজকে কোরবানি দিয়ে দিত। এই মেয়ে তো আমার গলায় মাছের কাঁটার মতো বিঁধে গেছে। ওর কথা শুনে চলতে হবে। যদি আব্বুকে বলে দেয় তাহলেই সর্বনাশ। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে বের হলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তখন পেছন থেকে ঐশী আমাকে ডাকলো। কিরে, কলেজ যাচ্ছিস নাকি? আজ্ঞে। চল, আমিও যাব। না, আপনার যেতে হবে না, জানতো। একবার বললাম যাব, ব্যাস। আর একদম কথা নয়, যদি না নিয়ে যাস তাহলে মামার কাছে যাই। আরে না না, চলুন। এই তো ভালো ছেলে, একটু দাঁড়া, আমি আসছি। আল্লাহ, দিয়াকে ব্ল্যাকমেল করার জন্য নিজেই ফেসে গেলাম। কিছুক্ষণ পর ঐশী বের হয়ে আসলো। আমি তো চোখ ফেরাতে না পারার মতো অবস্থা। আমি তো ঐশীর দিকে তাকিয়ে টাসি খাইলাম। এই মেয়ে এত বহুরূপী, কালকে শাড়ি পরে এইরকম, আর আজকে পরেছে লেহেঙ্গা। বাবারে বাবা, আমার তো ইচ্ছে নেই ঐশীকে আমার কলেজে নিয়ে যাওয়ার, কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছে। কেন যদি দিয়াকে সাহায্য করার নামে ব্ল্যাকমেল করতে গেলাম? আর যদি দিয়াকে ব্ল্যাকমেল না করতাম তাহলে আমাকে এই বিপদে পড়তে হতো না। ওই চল। আমি এরপর ঐশীকে কলেজে নিয়ে যেতে লাগলাম। বাসা থেকে কলেজ সামান্য দূরে, সেজন্য হেঁটেই কলেজে যাই। কলেজে যাওয়ার সময় সবাই আমার দিকে কেমনভাবে দেখছিল, মনে হয় আমি কুরবানির গরু। আমি ঐশীকে নিয়ে কলেজে পৌঁছে গেলাম। একটু লজ্জা লজ্জা লাগছে। তখন মারিয়া আসলো। হে, কেমন আছো? আর এটা কে? আমি বলার আগেই ঐশী। আমি ঐশী, আরফানের বাসায় আসছি। আর তুমি কে? মারিয়া নাকি? আপনি কিভাবে জানলেন? এই তো কালকেই দেখলাম আরফানের ফোনে। আচ্ছা, আমি আর আজকে ক্লাস করব না মারিয়া, বাসায় গেলাম, কালকে আসবো। আচ্ছা, বাই। আচ্ছা চলুন বাসায় যাই। হুম আমি বাসায় চলে আসতে লাগলাম। জানি না কলেজে থাকলে কি হাল করতো আমাকে এই মেয়েটা। আমি বাসায় আসি, কিন্তু রাস্তায় ফুচকার দোকান দেখেই ফুচকা খাবো। আরফান ফুচকা কিনে দে। না, বাসায় চলো, ফুচকা খেতে হবে না। বললাম আমি ফুচকা খাবো, ব্যাস, এত কথা শুনতে চাই না। পারবো না। আর আপনি খাবেন তো খান, আমার কি, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। আমি ফুচকা খেতে বড় মামার সাথে গিয়েই বলি তুই দিয়াকে চুরির কাজে হেল্প করেছিস। যা, তুই বাসায় যা। মা, এইটা আবার কেমন ব্ল্যাকমেল? আমি তো বড় বিপদে পড়লাম। আমি একে কিভাবে সরাবো? ধুর, বাধ্য হয়ে ফুচকা খাওয়াতে হলো। বুঝি না এরা মানুষ না বক রাক্ষস, এত ফুচকা খেতে পারে। ফুচকা খাওয়া শেষ করে বাসায় এসেছি। থ্যাংক ইউ রে। কিসের জন্য? এই তো ফুচকা খাইয়ে দেওয়ার জন্য। আর 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 কিছু না, বাসায় চল। ভালো লাগে না। আমি ঐশীকে নিয়ে বাসায় আসলাম। তখন ভালোভাবে দুপুর হয়নি। আমি দিয়াকে ডাকলাম। এই দিয়া, দিয়া। কি রে, ষাঁড়ের মতো চেঁচাস কেন? কি খুব মুখ হয়েছে, আব্বুকে বলবো? না 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 না, আমার লক্ষ্মী সোনা ভাই, কি করতে হবে তাই বল। আমার সমস্ত জামা কাপড় ময়লা হয়েছে, সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে রোদে শুকাতে দিবে। ভাইয়া, এত জামা কাপড় আমি পারবো না। না পারলে থাক, আমি আব্বুর সাথে গিয়ে
বলে দিই, তোর জন্য আমি ফেসে গেছি। কি হয়েছে তাই? তোর জন্য আমি না না, দিয়াকে এসব বলা যাবে না, কারণ ও আবার ঐশীর সাথে হাত মেলাতে পারে। তাছাড়া বললে আমারই দুর্বল ভাববে। কিছু না, তুই যা, ভালো করে পরিষ্কার করবি, যা। আচ্ছা যাচ্ছি, তবে এক মাঘে শীত যায় না, সময় আমারও আসবে। যা, গিয়ে পরিষ্কার করে নিয়ে আয়। দিয়া জামা প্যান্টগুলো নিয়ে গেল পরিষ্কার করতে। আমি খাটে গায়ে নিয়ে ফোনে গান দেখছি। আহা, লোক দিয়ে কাজ করিয়ে নেওয়া কত মজা। দিয়াকে এভাবে অনেকদিন ব্যবহার করা যাবে। এ কি, দিয়া সব কাপড়গুলো ফেরত নিয়ে আসলো, সাথে ঐশীও। এই দিয়া, তুই পরিষ্কার করবি না? তা এখানে ফেরত নিয়ে আসলি কে? আ আমি আনতে বলেছি। দিয়া, নিচে রেখে তুমি যাও। যা, গিয়ে পরিষ্কার করে নিয়ে আয়। এই দিয়া, আমি তোমাকে বললাম না এগুলো এখানে রেখে তুমি যাও, আমি দেখছি। এসব জামা কাপড় তুই পরিষ্কার করবি? নিজের কাজ নিজে করতে পারিস না? কেন লোক দিয়ে করাচ্ছিস? আর দিয়া এত জামা কাপড়ও কিভাবে পরিষ্কার করবে? সেটা ওই জানে, আর এগুলো ওর কাজ। তুই পরিষ্কার করবি ব্যাস, আর একটা কথাও না। পারবো না। বড় মামা, পারবো না, যাচ্ছি। আমারগুলো আমি পরিষ্কার করব। যা, একদম ভদ্র ছেলের মতো পুকুর পাড়ে বসে বসে কাপড়গুলো পরিষ্কার করে দিয়ে আয়। ওরে আল্লাহ, তুমি আমারে তুই লালাও। আমি ভাবলাম দিয়াকে ব্ল্যাকমেল করে ওরে দিয়ে কাজ করে নেব, কিন্তু আমার কুত্তা ভাগ্য, আমাকেই ব্ল্যাকমেল করা হচ্ছে। আমি রেগে গিয়ে বসে বসে জামা কাপড় পরিষ্কার করছি, আর অপর প্রান্তে ঐশী আর বাচ্চারা বসে বসে আড্ডা দিচ্ছে। রাগ হলে জামা কাপড় বেশ ভালোই পরিষ্কার হয়। মনের সমস্ত রাগ জামা কাপড় উপর দিয়ে জোরে জোরে পিটাইলেও ময়লা দূর হয়ে যায়। আমি একে একে জামা কাপড় পরিষ্কার করছি, তখন দেখি ওপাশে ঐশী চিৎকার দিচ্ছে। হায় হায়, ঐশী পানিতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে। বাঁচানোর জন্য ধাবড়াধাবড়ি করছে, আর বাচ্চা কাচ্চাগুলো চিৎকার করছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম ঐশীকে বাঁচানোর জন্য, গিয়ে এই পানিতে ঝাঁপ দিলাম। সাঁতার কেটে ঐশীর পাশে গিয়ে ঐশীকে ধরতে যাব, তখনই ঐশী ডুবে গেল। আমি রূপ দিয়ে খুঁজতে লাগলাম, দমবর খুঁজলাম, কিন্তু পেলাম না। বাধ্য হয়ে পানির উপরে উঠে আসলাম। এ কি, ঐশী পুকুরের সামনে বসে আছে, আর সাথে বাচ্চারাও সবাই হাসাহাসি করছে। আমাকে ধোকা দিয়েছে। আরে বুদ্ধু, আমি পানিতে ডুববো না। আর তুই কাকে উদ্ধার করতে আসছিস? যে তোকে সাঁতার কাটাতে শিখিয়েছে? তাই তো, ঐশী যে আমাকে সাঁতার শিখিয়েছিল। আমি অনেক বড় হয়েও সাঁতার জানতাম না। এই ঐশী আমাকে ধরে জোরপূর্বক সাঁতার কাটাতে শেখায়। বুদ্ধু, আমি যাকে সাঁতার কাটাতে শিখালাম সেই আমাকে উদ্ধার করছে। ভালো ভালো, শিক্ষাগুরুর মর্যাদা দিয়েছিস। তোকে আশীর্বাদ করি, আরো ভালো সাঁতার শেখ। এখন যা, গিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দে। রাগের থেকে কিছু বলতে পারলাম না। আমি জামা কাপড় পরিষ্কার করে গোসল করে জামা কাপড় সাথে শুকাতে রুমে চলে আসলাম। রাগে গা জ্বলে যাচ্ছে। আমি এসব কাজ দিয়াকে দিয়ে করে নেব, কিন্তু কোথা ভাগ্য, যার জন্য হলো না। নিজের কাজ নিজেকেই করতে হলো। আমি রুমে শুয়ে শুয়ে ফ্যানের বাতাসে চুল শুকাচ্ছি। কিছুক্ষণ পর ঐশী আসলো। ওরে মা, ভেজা চুল। ঐশীর ভেজা লম্বা চুল তো আমাকে পাগল করে দিচ্ছে। গোসল করেছে, চুলে পানি টপ টপ করে পড়ছে। ইচ্ছে করছে আর আমি তোর ফোনটা দে তো। ফোনে চার্জ শেষ। দে, আমি চার্জ দিয়ে নিব। কেন, আপনার ফোন নেই? আছে, তবে মোবাইলে এমবি নেই। আমার ফোনেও নেই। তোর কাছে ফোন চাইছি, ফোন দে। কথা মনে নেই বুঝি? আমি তাড়াতাড়ি ফোন দিয়ে দিলাম। হারামি, চার্জ ফুল আর এমবিও আছে যথেষ্ট। মিথ্যে কথা বলা বের করছি। ফোন নিতে আসিস না যেন, হ্যাঁ? আমি দিয়ে যাব। ঐশী ফোনটা নিয়ে চলে গেল। জানি না আজ কপালে কি দুর্গতি আছে। আমি বসে বসে ললিপপ খেতে লাগলাম। আমি জামা কাপড় পরিষ্কার করে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে দেখি বিকাল হয়ে গেছে। আমি গা এড়িয়ে দিয়ে শুয়ে আছি, তখন ঐশী আবার রুমে আসলো। এই নে তোর ফোন, বেশ ভালো ফোনটা। আমি গিয়ে দেখি চার্জ প্রায় শেষ, আর এমবিও ফাঁকা। সব শেষ করে দিলেন? দেখ, আমি আম্মুর সাথে কথা বলছিলাম। আহা যান। আমি ডাটা অন করতেই পুরো টাচে খেলাম। আমার চ্যাট লিস্টে যতগুলো মেয়ে ছিল তাদের সবার সাথে চ্যাটিং করেছে। 5টা SMS আসলো, সবগুলো আই লাভ ইউ টু বেবি। আমি একে একে দেখতে লাগলাম। ঐশী প্রেমের ইনবক্সে আই লাভ ইউ সো মাচ লিখেছে প্রায় 20 জনকে। তাদের মধ্যে 4-5 জন ব্লক করে দিয়েছে, আর 5-6 জন অ্যাকসেপ্ট করেছে। আমি তাড়াতাড়ি ডাটা অফ করে দিলাম। আমি তো ভেবে পাচ্ছি না কি করব, আর ওদের কিভাবে বোঝাবো। আচ্ছা, মারের সাথে কি চ্যাটিং করেছে? দেখার লগে লগে আবার ডাটা অন করে ইনবক্সে গেলাম। সর্বনাশ, কি এটা? আমার ইনবক্স নিয়ে ঐশী মারের সাথে তো একেবারে সর্বনাশ। বাচ্চার নাম ঠিক করে ফেলেছে। আমি তাড়াতাড়ি ফেসবুকে গিয়ে পোস্ট করলাম আমার আইডি হ্যাক হয়েছে। এছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। ঐশীকে মনে মনে প্রচুর কিস্তি দিলাম।
প্রকাশ করলে আবার ব্ল্যাকমেল শুরু করে দেবে। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। ঐশী আমার দরজায় হেলান দিয়ে, কিরে চান্দু, মেরে কি বলছে? আপনি এসব কেন করলেন? বারে, আমি একটু প্রেমও করতে পারবো না? শুধু তো আই লাভ ইউ করেছি। তো আপনার ফোন থেকে বলুন, আমার ফোন কেন নিলেন? আরে, এটা তোর ফোন ছিল, আমি ভাবলাম আমার ফোন। আচ্ছা, আমি কি আপনাকে বিরক্ত করেছি? তো আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আসছেন, থাকেন, খান, ঘুরে বেড়ান, বিরক্ত করছেন কেন? আমার কেন লাগছেন আমার পিছনে? মুখে মুখে কথা। ঐশী সোজা এসে আমার বুকের উপর বসে আমার গলা চেপে ধরেছে। তুই আমাকে বকা দিচ্ছিস? তুই মিমকে বকা দিস? বড় সাহস বেড়ে গেছে, আজ তোর সাহস কমিয়ে দেবো আমি। আমি ঐশীকে ছাড়িয়ে দিতে লাগলাম, কিন্তু কাঁঠালের আঠার মতো আমার গলা চেপে ধরল। অনেক কষ্ট করে ছাড়িয়ে দিলাম। আমি সোজা ছাদে চলে আসলাম। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা, পুরাই গুন্ডা। আমি জামা কাপড়গুলো নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে রুমে যাচ্ছি। রুমে ঢুকতে যাব তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। এই, তুই কি মেসেঞ্জারের মতো আমাকে লাইন মারছিস? এভাবে ধাক্কা দিলি কেন? আপনি আমার রুমে কি করছিলেন আর দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? এই, তোলা আমাকে। পারবো না, পারলে ওঠেন। আমি জামা কাপড়গুলো খাটের উপর ফেলে দিয়ে রাগে গজগজ করতে করতে বাইরের দিকে আসলাম। আমি সন্ধ্যায় বাসায় আসলাম। আমার রুমে ঢুকে দেখি আমার রুম আর জামা কাপড়গুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমি দিয়াকে ডাক দিলাম। ধন্যবাদ দিয়া, কেন? এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। আমি গুছাইনি, ঐশী আপু গুছিয়ে দিয়েছে। ঐশী দিয়েছে? বাহ, ঐশীর হাতে কাজগুলো তো বেশ সুন্দর। আমি রাতে খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। ডাটা অন করতেই মারিয়ার SMS আসলো। ওই জান পাখি, কি করছো হ্যাঁ? আর তুমি আমাকে এত ভালোবাসো তা বললে না কেন? এই মারিয়া, তুমি কি যা তা বলছো? আর কে ভালোবাসে তোমায়? আবার আগের মতো পাগলামি করছো? দুপুরের মতো আবার একটু বলো না। ওটা আমি ছিলাম না, ওটা ঐশী দুষ্টুমি করে সবাইকে বলেছিল, আমি বলি নাই। তাই বুঝি? হুম। আচ্ছা, আমার সাথে প্রেম করলে কি কোনো সমস্যা, নাকি আমাকে ভালো লাগে না? মারিয়া, দেখতে ভালো হলেই কিন্তু প্রেম হয় না। প্রেম ভালোবাসা করা লাগে না। কখন কোথা থেকে কিভাবে হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আমার হয়তো হয়েছে। এটা একতরফা, আর একতরফা প্রেম অনেক কষ্টকর, যা মানুষকে কষ্ট দেয়। আর আমি চাই না কষ্ট দিতে। যদি তুমি আমার ভাগ্য থাকো তাহলে অবশ্যই পাবো। আমি ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আব্বু ডাকে ঘুম ভেঙে যায়। সকালে আব্বু ডাকছে, রীতিমতো ভয় পেয়ে গেলাম। আর আব্বুর সামনে তো আমি। আর রাতে ঘুমানোর কারণে লম্বা চুল এলোমেলো হয়ে আছে। আর আব্বু লম্বা চুল পছন্দ করে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আসো। জানি না কি বলবে, আমি আব্বুর সামনে থেকে সরে গেলাম সোজা বাথরুমে। আমি বাইরে এসে দেখি আব্বু বসে আছে আর আব্বুর পাশে ঐশী। আজকে আমি হয়তো গেলাম। আমি তো আব্বুর সামনে গিয়ে ভয়ে কাঁপতেছি। জানি না ঐশী আব্বুকে কি বলেছে কিনা। এই মেয়ে তো বিশ্বাস নেই। আজকে তোমার অনু আন্টি আসতেছে, তুমি আর ঐশী যাও, গিয়ে রিসিভ করে নিয়ে আসো। ঐশী আর আমি আর কোনো কথা নয়, যাও গিয়ে নিয়ে আসো। আমি মাথা নেড়ে সম্মতিসূচক ভাবে উত্তর দিলাম। আচ্ছা, তাড়াতাড়ি চলো রে। আমি গিয়ে গাড়িতে বসলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি ঐশীর দিকে তাকালাম। সে আপন মনে ফোন টিপে চলেছে। বাইরে কত সুন্দর পরিবেশ, কিন্তু আমার যেন ঐশীর দিকে তাকাতে বেশি ভয় লাগছে। আমি ঐশীর দিকে তাকিয়ে রইলাম। ওই বাদরটা কয়টা মেরে উত্তর দিল রে? আপনি সব সময় ফাজলামি করেন কেন? আচ্ছা, তুই কি আপনি বলা বন্ধ করবি না? তোর মুখ থেকে আপনি তো শব্দটা শুনতে ভালো লাগে না, কেমন একটা পরপর মনে হয়। আগে তুই করে বলতিস কেমন একটা মায়া ছিল, আর এখন পর মনে হয়। মায়া বড়ই অদ্ভুত একটা অনুভূতি, যা ধরা যায় না, ছোঁয়া যায় না। তবুও কেন জানি সবাই মায়া পড়ে। এত সুন্দর কথা শিখলি কেমনে? হুম। আচ্ছা, তোর রাগ হয় না আমার উপর? কেন? এই যে এত বিরক্ত করি। হয়তো। আমি সব সময় তোকে বিরক্ত করব। মরে গিয়ে ভূত হয়ে তোর জানালার পাশে গাছের ডালে বসে তোরে ভয় দেখাবো। রাতে রাস্তায় দিয়ে গেলে না, গলা ধরে উচ্চ করে রাখবো। আমি ঐশীর দিকে তাকালাম। আচ্ছা, ঐশীটা বলছে ও আমাকে সারা জীবন বিরক্ত করবে, তার মানে ও আমাকে কি ভালোবাসে? ঐশী হয়তো আমাকে ভালোবাসে, তা না হলে এত বিরক্ত করে, সবসময় পেছনে লাগে। আর রাগ করে বকা দিলেও রাগ করে না, কিন্তু কিছু বলেও তো না। এই জিঙ্গা, কি দেখছিস? ঝিঙ্গাকে? কেন তুই? আমার আর কত নাম দেবেন? আমার যতগুলো মনে আসবে ততগুলো। যা, যখন যা ইচ্ছে হবে তাই বলে রাখবো।
এয়ারপোর্টে পৌঁছে গেছি, চলুন। হুম, চল। আমরা গাড়ি থেকে নেমে অপেক্ষা করতে লাগলাম অনু আন্টি আর জামাইবাবুর জন্য। 12টার দিকে তারা আসলো। ঐশী অনু আন্টিকে দেখে দৌড়ে তার কাছে গেল। আমি পেছন পেছন। কেমন আছেন আন্টি? ভালো আছি। তুমি আরফান না? হ্যাঁ, ওই সেই বলদটা। ওভাবে বলছিস কেন? কত বড় হয়ে গেছো। তোমাকে কত ছোট দেখেছিলাম। আচ্ছা চলো তাড়াতাড়ি বাসা যাই। আমরা গাড়িতে বসে বাসায় এসেছি। আমার আসার পথে আন্টি টুকটাক কিছু কথা জিজ্ঞেস করলো। এভাবে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আন্টি আর জামাইবাবুকে দেখে সবাই অনেক খুশি হলো। অনেক ক্লান্ত হয়ে পড়েছি, গোসল করে শুয়ে আছি। কিছুক্ষণ বাদে ঐশী আসলো। আচ্ছা, এই মেয়েকে দেখতে এত ভালো লাগছে কেন? ঐশীও এখন গোসল করেছে, বেজা চুল থেকে পানি পড়ছে টিপ টিপ করে। ইচ্ছে করছে ঐশীর চুলগুলো এলোমেলো করে দিয়ে আবার নিজেই সুখে আশ্রয় দিতে, কিন্তু ইচ্ছে করলো যে করতে হবে এমন কোনো কথা নেই। আই শুটকো পটল, শুয়েছিস কেন? ঐশীর এই অদ্ভুত অদ্ভুত নামে ডাক শুনতে বেশ ভালোই লাগছে। আমি ভেবেছিলাম ঐশী বিদেশ থেকে আসলে হয়তো খারাপ আচরণ করবে, অহংকার থাকবে মনে, কিন্তু এই তো সেই আগের মতোই আছে, ঠিক সেই আগের ঐশী। কই কোথায় হারিয়ে গেলি? কোনো দরকার নাকি? চল খেয়ে চল। আপনি যান, আমি আসেছি। তাড়াতাড়ি আয়, আম্মু ডাকে, সবাই একসাথে খাবো। তোর জন্য সবাই বসে আছে। আচ্ছা। ঐশী চলে গেল। আমি মুগ্ধ প্রাণে তাকিয়ে রইলাম। দেখতে লাগলাম ঐশী লম্বা ভেজা চুল, চুলে থেকে পানি আমাকে যেন পাগল করে দিচ্ছে। আমি খেয়ে চলে গেলাম। আব্বু আছে, তাই আমি মাথা নিচু করে খেতে লাগলাম। সবাই যখন আছে এবার তাহলে আরফানের বিয়েটা দিয়ে দিতে পারলে কেমন হয়? দাদির কথা শুনে আমার কাছে পেল, হাসি যেন বন্ধই হচ্ছে না। আই পানি খা। আমি তাড়াতাড়ি পানি খেয়ে নিজেকে সামনে নিলাম। আমি এখনো বাচ্চা, আর আমাকে তোমরা কেন বিয়ে দেবে? নানু, ওরা একটা ফিডার কিনে দেন। বাচ্চা তো বিয়ে দিতে হবে না। আমি ঐশীর দিকে রাগীভাবে তাকালাম। ঐশী শয়তান মিটমিট করে হাসতেছে। আমি অতি দ্রুত খেয়ে আসন ত্যাগ করলাম। ওখানে যত থাকবো ততই বিপদ। আমি তাড়াতাড়ি এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভালো লাগছে না, তাই মুভি দেখতে লাগলাম। তখন ঐশী আবার আসলো। এই চামড়া, কি করছিস? মুভি দেখি। কি মুভি রে? কেন? বল শুনি, কি মুভি? কেজিএফ। কি কেজিএফ? আমিও দেখবো। ওদিকে একটু সরে যা। ঐশী লাফ দিয়ে আমার পাশে এসে শুয়ে পড়লো। ঐশী একদম আমার পাশে শুয়ে পড়লো। ঐশীর গা আমার গায়ের সাথে লেগে আছে। ঐশী আমার হাত থেকে ফোনটা নিয়ে কেজিএফ দেখতে লাগলো। ঐশী আমার পাশে এসে শুয়েছে। আমি একটু নার্ভাস ফিল করছি, জীবনে প্রেম করি নাই, আর একটা মেয়ে আমার পাশে এসে শুয়ে পড়েছে। ঐশী শরীরের তাপমাত্রা আমার গায়ে লাগছে। একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, যে অনুভূতি প্রকাশ করা যায় না। বুকের ভেতর ধুকধুকানি বেড়েই গেল, কিন্তু আমার একটা হাত ঘুমের ঘোরে ঐশীর গায়ের উপর দিয়ে ফেলেছে। এটা দেখে একটু লজ্জা পেলাম, কিন্তু ঐশী কোনো কিছুই মনে না করে একভাবে মোবাইল দেখতে লাগলো। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। যে তোর বউ হবে তার ঘুমাতে গেলে ভোগান্তি আছে। মানে? আমি তোর পাশে শুয়ে একটু মুভি দেখছি, তো ঘুমের মধ্যে একবার পা তুলে দিচ্ছিস গায়ে, সরিয়ে দিলে হাত দিচ্ছিস, আবার কখনো কোলবালিশ বানিয়ে ফেলছিস আমাকে। যে তোর বউ হবে তার ঘুমাতে গেলে কষ্টই হবে। সরি। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। এই নে তোর ফোন, মুভিগুলো বেশ ভালো। রাতে ফোনটা দিস, সব কটা মুভি দেখবো। ঐশী চলে গেল। আমার লজ্জা পাচ্ছে। আমি ঘুমের মধ্যে নাকি ঐশীকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু ঐশী তো রাগ করলো না, আর বকাও দিল না। তার মানে ঐশীও কি আমাকে ভালোবাসে? হয়তো ঐশী আমাকে ভালোবাসে, তা না হলে কেন বারবার আমার রুমে আসে? কিন্তু বলছে না কেন যে ও আমাকে ভালোবাসে? বুঝেছি, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, আর আচরণে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে ঐশী আমাকে ভালোবাসে। আচ্ছা, ঐশীকে একবার বলে দেখবো। একবার বলেই দেখি। বাবারে বাবা, বিকেল হয়ে গেছে। দুপুরে কথাগুলো মনে আসলে কেমন যেন লাগছে। আমি একটু আড্ডা দিতে বাইরে গেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। ড্রয়িং রুমে সবাই বসে বসে আড্ডা দিতেছে। আমি আস্তে করে রুমে আসলাম। আমারও ইচ্ছে করছিল আড্ডা দিতে, কিন্তু আব্বু আসে, তাই আমি সরে গেলাম। আব্বুর সামনে থাকতে আমার হাঁটু কাঁপে। আমি আস্তে করে রুমে গেলাম। রুমে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। ছাদে বসে বসে আকাশের চাঁদ দেখছি। আজকে চাঁদটা বেশ জ্যোৎস্না ছড়িয়েছে, বেশ ভালো লাগছে চাঁদ দেখতে। কিন্তু এক টুকরো মেঘ চাঁদটাকে ঢেকে দিল। সাথে সাথে চারদিকে আধার নেমে আসলো। তখন পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে আবার কাছে টেনে নিল। রীতিমতো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আম্মু বলে চিৎকার দিতে যাব, তখনই কেউ আমার মুখ চেপে ধরলো। অন্ধকারে দেখা যায় না। আস্তে আস্তে মেঘটা সরে গেল চাঁদ থেকে। চাঁদটা আবার
জ্যোৎস্না ছড়ালো। জ্যোৎস্নার আলোতে দেখতে পেলাম এটা আর কেউ নয়, স্বয়ং ঐশী। চাঁদের আলোতে ঐশীকে অন্যরকম দেখা যাচ্ছে। জ্যোৎস্নার আলোতে কাউকে যে এত সুন্দর লাগে তা আগে কখনো দেখিনি। ঐশীর দিক থেকে চোখ সরাতেই পারছি না। আর একটা মেয়ের শরীর থেকে যে একটা মিষ্টি গন্ধ আসে, সেটা ঐশীর শরীর থেকেও আসছিল। ওই আমার মুখটা চেপে ধরেছে, ওর হাত থেকে সেই গন্ধটা আমি পাচ্ছি। আমাকে পাগল করে দিয়েছিল। ওই, এখনো এত ভয়? ভয়টা কি তোর একটুও কমেনি? আমি মুখ থেকে ওর হাতটা সরিয়ে দিলাম। এভাবে কেউ ভয় দেখায়? যদি পড়ে যেতাম? আমি ছিলাম, আমি তোকে পড়তে দিতাম না। আমার প্রচন্ড ভয় লাগছে। ভিতর টিম একটা। আবার পাগল করে দিচ্ছিল ওর মিষ্টি হাসিটা। আপনার সাথে কিছু কথা ছিল, বুঝতে পারছি না কিভাবে প্রকাশ করব। কি কথা? এক্ষুনি বল। না থাক, অন্যদিন বলবো। কথা শেষ হলো না, তার আগে ঐশী আমার কলার চেপে ধরলেন। এক্ষুনি বল। কথা বলতে গিয়ে বলে না, পরে বলবো। এমন পাবলিককে না খুন করতেও শান্তি আসে না। তাড়াতাড়ি বল, কি বলবি? কলাটা ছাড়ুন, তাই বলছি। জানি না আপনি কিভাবে নেবেন। আপনি যেদিন প্রথম বিদেশ থেকে আসছিলেন, আমি ভেবেছিলাম আপনি অহংকারী আর বদমেজাজি হবেন, কিন্তু তার উল্টো। যেমন ছিলেন তেমনই আছেন, একদম আগে সেই ঐশী। আমার সেই ঐশী যে আমার সাথে ঝগড়া করত, আমাকে বিরক্ত করত, আমাকে পস্তাতো। আমার এই ঐশীকে যে আমার সেই ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, তাকে ভালোবেসে ফেলেছি। তাকে আমার জীবনসাথী বানাতে চাই। ঐশী, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। উইল ইউ ম্যারি মি? শয়তান, তুই আমার মতো মজা করছিস? সত্যি ঐশী, মজা না, তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এই কয়দিনে অনেকটা ভালোবেসে ফেলেছি। বিয়ে করবি আমায়? তোরা ছেলেরাই এমন, তোদের সাথে একটু ফ্রি ভাবে কথা বললেই ভাবিস যে সে তোকে ভালোবাসে। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি সেই ছোট্টবেলা থেকে। তোর সাথে একটু খেলাধুলা কথা বলতাম বেস্ট ফ্রেন্ড ভেবে। বন্ধুদের মাঝে রসিকতা হয়, আর একটা মেয়ে তোর সাথে একটু তামাশা করে কথা বলছে আর অমনি তাকে ভালোবাসতে হবে? তুই আমাকে কতটুকু চিনিস যে ভালোবাসিস? হ্যাঁ, ছোটবেলায় একসাথে ছিলাম, তাই বলে এখন ভালোবাসতে হবে? তোকে আমার সবচেয়ে কাছের বন্ধু ভাবতাম, আর তুই এই মর্যাদা দিলি? দেখ, আমি চাইনি তোকে ভালোবাসতে, কিন্তু কিভাবে যে ভালোবাসা তৈরি হয়ে গেল আমি নিজেও জানি না। সত্যি তোকে অনেক বেশি ভালোবাসি। ওমা, তাই? আমিও একজনকে অনেক ভালোবাসি। আমরা একসাথে পড়েছি। তোর মতো থার্ড ক্লাস নয়। কি যোগ্যতা আছে তোর যে তুই এই ঐশীকে ভালোবাসবি? থাকিস তো একটা খ্যাতমার্কা গ্রামে, আর আসছিস আবার ঐশীকে ভালোবাসতে? তুই অন্য কাউকে ভালোবাসিস? না, তোকে ভালোবাসি। তোর মতো একটা খ্যাতকে, তোর মতো আবালরাই ভালোবাসবে, এই ঐশী নয়। সয় যে কতদিন আছি ভালোভাবে থাকতে দে। যদি বিরক্ত করিস তাহলে খুব তাড়াতাড়ি চলে যাব, কথাটা মাথায় ভরে রাখিস। বেস্ট ফ্রেন্ড হয়েছিলি, সেই বেস্ট ফ্রেন্ড হয়েই থাক। চাই না তোর আর আমার এই বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট করে ফেলতে। কথাগুলো যেন মাথায় থাকে। ঐশী হাত থেকে চলে গেল। এই কয়েকটা মুহূর্তের ঘটনা আমার দুনিয়া উল্টে দিয়েছে। আমি যাকে ভালোবাসলাম সে অন্য কাউকে ভালোবাসে। আমি ধূপ করে ছাদে বসে পড়লাম। চাঁদের জ্যোৎস্না এখনো আছে, তবে তার মধ্যে সুখ নেই। আর ঐশী আমাকে ছোট বড় অনেক কথাই শোনালো, তাতে দুঃখ নেই। কিন্তু ঐশীকে আমি পাবো না, কান্না পাচ্ছে। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, আর সেই ছেড়ে চলে গেল। ও চাঁদ, আমি যে তোমার মতো একা। ছাদে শুয়ে পড়লাম। কিছুক্ষণ আগে মনের সুখে চাঁদ দেখছিলাম, আর এখন শুয়ে পড়ে চোখে পানি নিয়ে চাঁদ দেখছি। সেই একই চাঁদ। একেই বলে নিয়তি। তবে দোষটা আমার, যে কেউ একটু ফ্রিভাবে কথা বলেই তাকে ভালোবাসতে হবে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম ছাদে। সকালবেলা ঘুমিয়ে আছি, প্রায় সারা রাত কান্না করে ভোরবেলার দিকে একটু ঘুমিয়ে আছি ছাদের দোলনায়। কিন্তু কেউ এক বালতি পানি ঢেলে দিল আমার গায়ে। এক লাফে উঠে বসলাম। তাকে তো আমি অবাক। আপনি? আমি সকালে ছাদে বেশ একটু শান্তি করে ঘুমিয়ে আছি, তখন কেউ একজন আমার গায়ে পানি ঢেলে দিল। আমি প্রচণ্ড রেগে গিয়ে উঠে দেখি ঐশী। আমার প্রচুর রাগ হলো, সাথে কষ্ট পেলাম। ও কেন এইভাবে মায়া বাড়াচ্ছে? আমি সোজা উঠে রুমে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। তখন আবার ঐশী আসলো। তখন আমি আবার উঠে বাইরে এসে বসলাম। তখন ঐশী এসে পাশে বসলো। আব্বু আসলো। আমি উঠতে লাগলাম, তখন আব্বু যেতে নিষেধ করলো। আমি মাথা নিচু করে বসে রইলাম। জানি না এই মেয়েটা কেন এইভাবে মায়া বাড়াচ্ছে। আব্বু, আমার কিছু পড়তে হবে। আচ্ছা, তাইলে গিয়ে পড়ো। আমি তাড়াতাড়ি উঠে চলে আসলাম। বেশ কিছুক্ষণ পর ঐশী আসলো। আমি উঠে যেতে লাগলাম, তখন ঐশী আটকে। রাগ করেছিস আমার উপরে? না। মিথ্যে বলছিস। তা কথা বলছিস না কেন? মায়া বাড়াতে চাই না, মায়া কাটাতে চাই। আর আপাতত এভাবে বিরক্ত না করলে খুশি হতাম। ও, বিরক্ত হচ্ছিস? কিছুটা।
আমি ভুলে থাকতে চাই। তাই বুঝি? হুম। আমি তোর কথায় রাজি হয়ে তোকে ভালোবাসলে এতক্ষণ আমার সাথে কত সুন্দর সুন্দর কথা বলতিস, কত সুন্দরভাবে কাছে ডেকে নিতিস, কিন্তু আমি রাজি হইনি, তাই দূরে সরিয়ে দিচ্ছিস। ভালো। আমি আপনার এসব ফালতু কথা শুনতে চাই না। 3rd ক্লাসের ছেলেরা ফালতু কথা শোনে না। আমার বলা কথা দিয়ে আমাকে খোটা দিচ্ছিস? আরে এটা তো সত্যি, এতে খোটা দেওয়ার কি আছে? সেটাই, এটা তো যুগ যুগ ধরেই বয়ে চলে আসছে। এখন আমি যদি তোকে বলি আমি তোর ভালোবাসা গ্রহণ করেছি, তখন তুই আরও কথা শোনাবি, আর তুই তো রাজি হবিই না। আচ্ছা, এসব ছাড়া আপনার কি আর কোনো দরকার আছে? থাকলে বলুন, আমার কাজ আছে। তোর আবার কি কাজ? একটা 3rd ক্লাস ছেলের অনেক কাজ থাকতে পারে, হোক সেটা ভালো বা খারাপ। বাবা, আরফান কথা শিখে গেছে। আমি চলে যেতে লাগলাম, তখন ঐশী আমার হাতটা টেনে ধরলো। কিছু কথা আছে, শোন, তারপর আমি চলে যাচ্ছি। কি কথা? আমি তোকে একটা বন্ধু ভেবেছি, অনেক অনেক ভালো একটা বন্ধু, বলতে গেলে সব থেকে কাছের একটা বন্ধু। আর তুই আমাকে ভালোবেসেছিস, কিন্তু আমি রাজি হইনি, তাই তুই বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছিস। আসলে না থাক, আর বলা লাগবে না। আমি কিছু বলি, ভালোবাসার সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের সম্পর্কের উপর ভিত্তি করে। যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেই সম্পর্ক খুব বেশি দিন টেকে না, আর টিকলেও অনেকটা অবিশ্বাস আর মনোমালিন্যর এর ভেতর দিয়ে সেটা বয়ে চলে, যার কোনো ভিত্তি নেই। একটা বন্ধুত্ব পারে একটা ভালোবাসাকে এগিয়ে নিয়ে যেতে, দুজনকে সুখী রাখতে। আবার নড়জোড়ে ভালোবাসা। খাড়া বাড়ি থোর, থোর বাড়ি খাড়া। আমি তোকে ভালোবাসবো না, একদম আমার সাথে কথা বলবি না, আমার সামনেও আসবি না তুই। কে আপনার সামনে গিয়েছে? আপনি আমার রুমে দাঁড়িয়ে আমাকে বলছেন আমার সামনে আসবি না? ও, এটা তো আবার তোর রুম। না না, এইটা আপনার বাবার রুম, আমাকে দান করেছে। ঠিক আছে, আমি তোর সাথে কথা বলবো না, তুই আমার সাথে কথা বলবি না। ওকে, ডান। থাকতে পারবি কথা না বলে? তুই না আমাকে ভালোবাসিস, এই তোর ভালোবাসা? যা, কোনোদিন বলবি না আমার সাথে কথা। আমার রুমে কখনো আসবি না, আর চলে যা। ঐশী রাগ করে চলে গেল। আমার দায় পড়েছে ওর সাথে কথা বলতে। আমার রাগ আছে। জন্মের পর 12 থেকে 13 মাস কারোর সাথে কথা বলি নাই। আমি রুমে আবার শুয়ে পড়লাম, আর একটু বাদে কলেজে যাবো। আমি যেমন ভালোবাসি ঠিক তেমনই কথা না বলে থাকবো। আমার ইগো যে কতটা খারাপ হয়তো ঐশী জানে না। আমি কিছুক্ষণ পর কলেজে চলে গেলাম। কলেজ থেকে বাসে আসলাম, এসে খেতে লাগলাম। তখন ঐশী আসলো খেতে, পেট ভরে গেছে তাই মিথ্যে রাগ দেখে আমি প্লেটে রাগ করে হাত ধুয়ে চলে আসলাম। কিন্তু আজব ব্যাপার হলো, ঐশী আমার দিকে তাকালো না পর্যন্ত। না তাকাকে। আমি রুমে শুয়েছে ফেসবুকে গোতাগুতি করছি। বেশ কিছুক্ষণ পর ঐশী দেখে দৌড়ে আসলো, কিন্তু দরজার মুখ পর্যন্ত এসে আবার দৌড়ে চলে গেল। হয়তো ভুলে গেছে যে আমাদের ঝগড়া আছে। আমি বিকেলে ছাদে গেলাম, গিয়ে দেখি ঐশী ছাদে। আমি ছাদ থেকে নেমে আসলাম। রাতে খেতে গিয়ে হলো ঝামেলা। আমাকে খেতে ডাকলেন আব্বু। গিয়ে দেখি কোনো চেয়ার খালি নেই, ঐশীর পাশেই একটা চেয়ার খালি। আব্বু বসতে বলল। আব্বু বলেছে অমান্য করার সাধ্য আরফানের নেই। মাথা নিচু করে বসে পড়লাম। আমি ঐশীর দিকে তাকালাম, কিন্তু আমি যে ওর পাশে বসেছি ওর কোনো রিয়েকশন নেই, একভাবে খেতে লাগলো। কি রে, তোরা যে আর ঝগড়া করছিস না, ভালো হয়ে গেলি নাকি? হ্যাঁ, সাপে নেউলে আবার বন্ধুত্ব, হয়তো বড়সড় কোনো মারপিট করবে, তার জন্য প্রতিশ্রুতি নিচ্ছে। আমি কোনো কথা না বলে খেয়ে চলে আসলাম। রুমে শুয়ে আছে, একটু একটু কষ্ট হচ্ছে। ঐশী কত দুষ্টুমি করতো, কিন্তু এখন কথা বলে না, খারাপ লাগে। তবুও কিছু করার নেই, কপালে যা আছে। এইভাবে 1 সপ্তাহ পার হয়ে গেছে। না, আমি ঐশীর সাথে আর ঐশী আমার সাথে কথা বলছে না। খারাপ লাগলেও সহ্য করেছি, আমার ইগোটা বেশি। আমি যদি গিয়ে বলি এ ঐশী রাগ করিস না, এটা বলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ইগো বলে তো বলতে পারে। সে যখন বলছে না তো তুই কেন বলবি? এভাবে দূরত্ব বেড়ে চলেছে। বাস্তবে এই কারণে কিছু সম্পর্ক নষ্ট হয়। 1 সপ্তাহ পর একদিন সন্ধ্যায় বাসায় আসেছি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। তখন রাস্তার কোনা ঘুরতে গিয়ে একটা মোটরসাইকেল চলে আসলো। নিজেকে রক্ষা করার জন্য লাফ দিয়ে সাইডে সরে যেতে গিয়ে রাস্তায় থাকা খুঁটির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কপালে মনে হয় বেশ খানিকটা কেটে গেছে। হাত দিয়ে দেখি রক্ত আসে। আমি এক হাত দিয়ে কপালটা চেপে ধরে কষ্ট করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমার এই অবস্থা দেখে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। আমাদের বাসার পাশের বাসাটা ডাক্তার কাকুর বাসা। আব্বু ডাক্তার কাকুকে ডেকে মাথায় ব্যান্ডেজ করে নিলেন। সবার সাথে বললাম কিভাবে এটা হয়েছে। সবাই আমার পাশে বসে আছে, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দাদি তো কান্না করেছে। আম্মু বকা দিল। যেতে নিষেধ করি, তবুও শুনবে না। আমি কে যে আমার কথা শুনবে? কিন্তু আজব,
আর ভাবনায় বিষয় হলো ঐশী আমার পাশে আসেনি। ও অন্য পাশে একটা চেয়ারে বসে বসে আপন মনে ফোন টিপে। এত স্বার্থপর মেয়ে যে একটু তাকালো পর্যন্ত না আমার দিকে। আমার মাথা যে এতখানি কেটে গেল, এসে দেখতেও না। এতটা পাষাণ। মাথায় লাগছে তো তাই ব্যথা করছে। আমি বললাম মাথা ব্যথা করছে, তাই তাড়াতাড়ি শুতে গেলাম। আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারোর কথার শব্দে ঘুম ভেঙে গেল। কণ্ঠটা ঐশীর। অনুভব করলাম সে আমার মাথায় পট্টির উপর আলতো করে হাত বুলিয়ে দিয়েছে। খাটের নিচে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে লাগলো। মুখটা আমার মাথার কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আরফান অনেক বড় হয়ে গেছে। আগে সামান্য ব্যথা পেলে কত কান্না করতো, আর বারবার বলতো এই ঐশী দেখ কতটা ব্যথা পেয়েছি। ঠোঁট ফুলিয়ে কত আবদার করতো আর কত বিরক্ত করতো। এখন আর কথা বলে না। এতে আবার ও নাকি আমাকে ভালোবাসে। আরে যদি ভালোই বাসিস তাহলে এক সপ্তাহ কথা না বলে তুই কিভাবে আছিস আরফান? তোর কি কষ্ট হয় না? কেন বলিস না এই ঐশী কথা বল আমার সাথে, তাহলে আমার সব রাগ চলে যায়। তোর সাথে কথা না বলতে পেরে খুব কষ্ট হচ্ছে রে। তুই বুঝিস না। ও তুই তো এখন আবার বড় হয়ে গেছিস। আচ্ছা আমিও দেখবো তোর রাগ কতটা। আমিও আর আগে কথা বলবো না। তাতে আমি যদি মরেও যাই মাথায় খুব লাগছে না রে। আমার খুব কষ্ট হয়েছে। ইগোর কারণে তোর সেবা করতে পারিনি। দেখবি তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আরফান তোকে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ভাবতাম, আর তুই যাকে সব আমার কপাল। ঐশী আমার কপালে হাত বুলিয়ে দিয়েছিল আর কথাগুলো বলছিল। ঐশীর চোখের পানি মুছে চলে গেল। ঐশীকে ডাক দিতে মন চাইছিল, কিন্তু মুখ দিয়ে যেন কথা বের হলো না। আমি এবার বুঝলাম ঐশীও আমাকে ভালোবাসে, সেটা ঐশী নিজেও জানে না। খুব ভালো লাগছিল যখন ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। মেয়েটা আমার সাথে কথা বলতে না পেরে প্রচণ্ড কষ্ট আছে হয়তো। আর আমিও কেমন পিচাস, যাকে ভালোবাসি তার সাথে কথা বলছি না, তার রাগ ভাঙাচ্ছি না। সকালে একটু দেরিতেই ঘুম ভাঙলো। মাথাটা এখনও ভার হয়ে আছে। আমি আস্তে আস্তে উঠে বসলাম। খুব সাবধানে ফ্রেশ হয়ে নিচে আসতে লাগলাম। মাথায় লেগেছে তো তাই হাঁটতে পারছি না। সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব, তখন ঐশী উপরে আসে। আমাকে দেখে আস্তে আস্তে উঠতে লাগলো। হয়তো কিছুটা নার্ভাস হয়ে গেছে। আমি নিচে নামতে পারছি না, সিঁড়িতে বসে পড়লাম। আমি ভাবলাম ঐশী হয়তো আমাকে নিচে নামতে সাহায্য করবে, কিন্তু আমাকে না দেখার ভান করে উপরে চলে গেল। দিয়াশায় আমাকে ধরে নিচে নিয়ে গেল। অবাক করা বিষয়, ঐশী আমার দিকে তাকালো পর্যন্ত না, কিন্তু রাতে গিয়ে ওভাবে মাথায় হাত বুলিয়ে দিল যে কেন? আমি খেয়ে দিয়ে আবার দিয়া সাহায্য নিয়ে রুমে চলে গেলাম। আমি গিয়ে শুয়ে আছি। তবে ভাবনার বিষয় হলো এটা যে আমার রুমটা তো অগোছালো ছিল। পরিষ্কার করে সুন্দরভাবে কে গুছিয়ে দিল? আম্মু দেবে না তো? আম্মু তো আমাকে খাইয়ে দিয়েছিল। কে করতে পারে? ঐশী। ঐশী শুধু উপরে ছিল। আমি শুয়ে আছি, ঘুমাইনি, তবে চোখ বন্ধ করে আছে। খেয়াল করলাম কে যেন আমার দরজার পাশে দাঁড়িয়ে আছে। দরজার পর্দা দেওয়া, সেই পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। আমি আন্দাজে নিতে ধরলাম ওটা আর কেউ না, ঐশী। একবার কি ডাক দেব? না থাক, আমি শুয়ে আছি। তখন দাদি আমার রুমে আসলো। কি হয়েছে দাদি? কেমন লাগছে এখন দাদু ভাই? বেশ আগের থেকে অনেক সুস্থ লাগছে। তোমার সাথে আমার কিছু কথা আছে দাদু। দাদি বলো। তা তোর আর ঐশীর মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? কই? না তো, কিছু একটা তো হয়েছে। তা না হলে ঐশী আর তোর সাথে কথা বলছে না, আর তুইও তো ঐশীর সাথে কথা বলছিস না। না না, তেমন কিছু হয়নি। আমার কাছে লুকাস না, সত্যি করে বল। সত্যি বলছি, তেমন কিছু হয়নি। আচ্ছা, তুই কি ঐশীকে ভালোবাসিস? সত্যি করে বলবি, আমার দিকে তাকিয়ে বল। দাদি ছাড়ো তো ওসব কথা। আমার সাথে বল দাদু ভাই, আমি তোর লাইন ক্লিয়ার করে দিতে পারি। কি ক্লিয়ার করে দেবে দাদু? তোদের বিয়ে দিয়ে দিব। না না, এসব করতে যেও না। ঐশী বিদেশ থেকে এসেছে, আমার মতো ছেলেকে বিয়ে করবে কখনো? তুই রাজি কিনা বল, ওরে আমি রাজি করাবো। না দাদি, আমিও যোগ্য না। ঐশীকে তোর পছন্দ হয় কিনা বল। না, হয় না। আমি ঐশীকে পছন্দ করি না আর ভালোবাসি না। দাদি হাসতে হাসতে চলে গেল। আমি কি এমন বললাম? ধুর, আমার তো ইচ্ছে করে ঐশীর আপনজন হতে, কিন্তু ইচ্ছে করলে কি আপন হয়ে যায়? এভাবে শুয়ে শুয়ে বোর হচ্ছি। বেশ কিছুক্ষণ পর দুপুরে দিয়ে আমাকে নিচে নিয়ে গেল খাওয়ার জন্য। আমি চেয়ারে বসে আছি, ডান পাশে আব্বু এসে বসলো আর অন্য পাশে ঐশী। কারোর দিকে তাকাতে পারছি না। প্লেটের দিকে তাকিয়ে খেতে লাগলাম। খুব দ্রুত খেয়ে উঠে যেতে লাগলাম। আরফান বসো, কিছু কথা আছে। আমি মাথা নিচু করে সম্মতি দিয়ে বসে পড়লাম। সবার খাওয়া শেষ। আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, আর আশা করি সবাই সেই সিদ্ধান্ত
পছন্দ করবে। কি সিদ্ধান্ত? না ভাইয়া, তুমি বলো। আরফান, আমি জানি তুমি আমার কোনো কথা আজ পর্যন্ত অমান্য করনি, আর এটাও করবে না। আমি সব কথা শুনবো আব্বু। কি কথা? তোমার বিয়ে ঠিক করেছি, তোমার মত আছে তো? কথাটা শুনেই শর্ট খেলাম। ঐশী আমার দিকে তাকিয়ে পড়ল। আজকে চাহনিতে মায়া আছে। মেয়েদের মতো মাথা নেড়ে সম্মতি দিলাম। মেয়েকে না জেনে মত করে দিয়েছ। আব্বু যা দেবে তা আমি মাথা পেতে নেব। আমার মেয়ে দেখার দরকার নেই। মেয়েকে বলো তো। কে? তুমি নিজেই দেখে নাও, তোমার পাশে বসে আছে। আমি সাথে সাথে ঐশীর দিকে তাকিয়ে পড়লাম। ঐশীও রেগে গেলেন। একটু আগে যে চোখে মায়া ছিল, এখন সেই চোখে রাগ। আব্বু, আসলে এই বিয়েটা খুব তাড়াতাড়ি হবে এবং অনেক ধুমধাম করে দেওয়া হবে। যাক, তাহলে বাহিরের ছেলেদের আর আনতে হলো না। আমাদেরও আর অন্য কাউকে বৌমা বানাতে হলো না। আমাদের মেয়েই আমার বৌমা। তোরা দুজন আলাদাভাবে কথা বলে নিজেদের মধ্যে মিলঝিল করে নে, আর একটু প্রেম টেম। কি যাতা বলছো দাদি? ঐশী, আরফানকে ধরে ওপরে নিয়ে যা, ওর মাথায় ধাক্কা লাগে না যেন। না, আমি একাই যেতে পারবো। ঐশী, ওরে ধরে নিয়ে যা, ও এখন ভালো করে হাঁটতে পারছে না। সবার জোরাজোরিতে ঐশী আমার হাত ধরে উপরে নিয়ে গেল। সিঁড়িতে ঐশী আমার হাতটা অনেক সুন্দরভাবে ধরে নিয়ে গেল। কত সুন্দরভাবে ধরেছে। আমি উপরে একটা চেয়ারে বসে পড়লাম। এভাবে প্রায় 30 মিনিট বসে রইলাম, কিন্তু কেউ কারোর সাথে কথা বললাম না। ঐশী অন্যদিকে একটা বেঞ্চে বসে রইল। দুজনে কথা বলার জন্য পাঠিয়েছে, কিন্তু কেউ কারো মুখও দেখছি না। আর আমি ছেড়ে আমি আগে কেন কথা বলবো? ও তো আগে কথা বলতে পারতো, কিন্তু বলে না, তো আমিও বলবো না। আমি আস্তে আস্তে রুমে গিয়ে শুয়ে পড়লাম। খানিকক্ষণ পর দিয়ে আসলো। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে দিয়ে আমার রুমে এসে অবাক। ভাইয়া, সবাই তোদের কথা বলার জন্য নিচ থেকে উপরে পাঠালো, আর তুই এখানে শুয়ে আছিস? ওর সাথে আমার কথা বলার ইচ্ছে নেই। ঐশী তোর বউ হবে, আর বউয়ের সাথে কথা বলার ইচ্ছে নাই? আজব তো। তুই যা তো, ঘুমাতে দে। দাঁড়া, যাচ্ছি। দিয়া চলে গেল। আমি দরজার বিপরীতে মুখ দিয়ে শুয়ে আছি। আচমকা শব্দ হলো। দেখলাম ঐশীকে জোর করে ধরে নিয়ে আসছে দিয়া। আমার রুমে দিয়া পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল বাহির থেকে। এই, দরজা বন্ধ করলি কেন? তোর কথা বলে সব রাগারাগি মিটিয়ে নেওয়া, তারপর দুজনে খুলবো। দিয়া চলে গেল। আর আমি কেন আগে কথা বলবো? ও আগে কথা বলতে পারে না? আগে ওই কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? কিন্তু ও তো কথা বলছে না। মেয়েটা হয়তো কষ্ট পেয়ে আছে, তাই কথা বলছে না। আমি একবার বলে দেখি। চোখ বন্ধ করে ঐশীকে ডাক দিলাম। ঐশী, তোর এই বিয়েতে মত আছে তো? তোকে আমি বিয়ে করতে পারবো না। কেন? তোকে আমি অপছন্দ করি, তাই তোর সাথে থাকতে পারবো না। এই বিয়ে তুই আটকা। আমি পারবো না। আমি যে আব্বুর কথা অমান্য করতে পারবো না। আমিও তোকে বিয়ে করতে পারবো না। ঐশী, দেখ, এই বিয়েটা করে নে। দেখ, তোর আব্বু আম্মু, আমার পরিবার সবাই অনেক খুশি হয়েছে। তাদের জন্য বিয়েটা কর। তাদের জন্য আমি তো আমার লাইফটা শেষ করতে পারবো না। আমার সাথে থাকলে তোর লাইফ শেষ হবে না ঐশী। আমি গুছিয়ে দেব তোর লাইফ। আমি কিছু জানি না, তুই এই বিয়েটা আটকা। আমি এই বিয়ে করতে চাই না। আমি বেঁচে থেকে আটকাতে পারবো না, মরে গেলে আটকানো যাবে, কারণ আমি আব্বুর অবাধ্য হব না। ওরে আমার আব্বুর বাধ্য ছেলে রে, মামা যদি তোকে বিষ খেতে বলে তাহলে তুই বিষ খাবি? আব্বু যদি বলে তাহলে আমি সাথে সাথে বিষ খেয়ে নেব। এক মুহূর্ত জন্য বিলম্ব করব না। ওসব কথা চাল, বল এই বিয়ে কিভাবে আটকাবি? আমার কোনো উপায় নেই, আর আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি বিয়ে করতে না চাও তাহলে তুমি আটকাও। আমি আমার আম্মুর কথার অবাধ্য হব না। অবাধ্য যদি না হও তাহলে বিয়ে করে নাও। তোকে বিরক্ত লাগে, তুই কিছু বুঝিস না? কি বুঝি না? যদি কোনো উপায় না থাকে তাহলে বিয়ে কর, তারপর আবার সিঙ্গাপুরে চলে যাব। কেউ আর আটকাতে পারবে না। তাহলে বিয়ে করবে? এত লাফালাফি করতে হবে না। বিয়ে করছি তার মানে এই নয় যে আমি তোর বউ। যদি তুমি আমার ভাগ্যে থাকো তাহলে কেউ আটকাতে পারবে না আমার বউ হওয়ার থেকে। আর যদি আমার ভাগ্যে না থাকো তাহলে তুমি চাইলে থাকতে পারবে না। শোন, বিয়েতে রাজি হয়েছি, তাই বলে ভাবিস না আমি তোর সাথে সারা জীবন থাকবো। সামনের মাসে টিকিট কেটে সোজা সিঙ্গাপুর। সামনের মাস? তার মানে এখনো 20 দিন বাকি। কি? এই 20 দিনে তুই কি করবি? শুধু তোমাকে দেখবো, তারপর বিয়ে করেছি, কিন্তু তুই যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে মেরে লকডাউন করে দেব। আচ্ছা, একটা কথা বলবে? কি কথা? আমাকে তুমি ভালোবাসো? শেষবারের মতো জিজ্ঞেস করছি, আর কোনোদিনও জিজ্ঞেস করবে না। যদি বলে বাসি না।
তাহলে আর বিরক্ত করব না। যদি ভালোবাসতাম তাহলে কি বিরক্ত করতিস? না, আরো ভালোবাসতাম, সারা জীবন আগলে রাখতাম, রানীর মতো করে রাখতাম। দরকার নেই তোর ভালোবাসা। দরজা খুলতে বল, আমি বাইরে যাব। তোর সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি গিয়ে দরজা ধাক্কা দিতে লাগলাম আর দিয়াকে ডাকতে লাগলাম। চিৎকার ফলার ফলে মাথা আবার যন্ত্রণা শুরু করলো। মাথা ঘষে সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। দরজা ধরে দাঁড়ালাম। তোর সাথে কথা বলতে কি মাথায় চাপ পড়ছিল, অনুভব করলাম কপাল পেয়ে গরম কিছু ঝরছে। হাত দিয়ে দেখি রক্ত আসছে। আমি হাত দিয়ে রক্ত মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু সারা মুখে লেগে গেল। আমি আস্তে করে দরজার পাশে বসে পড়লাম। হঠাৎ বসে পড়তে দেখে ঐশী আমার পাশে চলে আসলো। আমার মুখে ও কপাল থেকে আসা রক্ত দেখে ঐশী রীতিমতো ঘাবড়ে গেল। এই, কি হয়েছে তোর? মাথায় এবার রক্ত আসছে কেন? জানি না। ওঠ, ব্যান্ডেজ করে দিচ্ছি। রক্ত পড়ছে তো। লাগবে না। ওঠ বলছি। ঐশী তাড়াতাড়ি আমাকে তুলে খাটে হেলান দিয়ে বসিয়ে দিল। আমার মুখে রক্ত নিজের ওড়না দিয়ে মুছে দিতে লাগলো। পাগলের মতো লাফালাফি করছে। আমাকে একটু পানি দেবে ঐশী? ব্যান্ডেজ শেষ করে। এখন কেমন লাগছে রে? তুমি আমাকে ভালোবাসো না, তাই না? বাসি না তো। তাহলে এগুলো করলে কেন? আমি তো এখানে পড়ে মরে যেতাম, আর নিজের সুন্দর ওড়না দিয়ে আমার রক্ত মুছে দিলে কেন? কেন দেওয়া যাবে না? যারা অনেক ভালোবাসে তারা এগুলো করে, এত যত্ন করে। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন করলে এসব? আমার সামনে কেউ বিপদে পড়লে তাকে আমি সাহায্য করি, তার মানে এই না যে আমি তাকে ভালোবাসি। ও, ভালো, মানে এটা তোমার উদারতা। হুম। তাহলে কালকে অত রাতে আমার রুমে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতেছিলে কেন? এটাও কি তোমার উদারতা? কখন? কেন, তুমি জানো না? তোর মাথায় হাত বলে দিতেছি তার মানে এটা না যে আমি তোকে ভালোবাসি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি দিয়েছি। ও, খুব ভালো বন্ধু। আচ্ছা, দিয়াকে ডাক দেবে? ঐশী দরজায় কড়া নাড়তে লাগলো। কিছুক্ষণ পর দরজা খুলে দেওয়া হলো। ঐশী দেরি না করে সোজা রুম থেকে চলে গেল। ভাইয়া, তোর মাথায় আবার কি হলো? কিছু না, আবার রক্ত আসিল, তখন ঐশী ব্যান্ডেজ করে দিয়েছে। তার মানে তোরা বিয়ে করতে রাজি আছিস? কোরবানি যখন দিবি বলে ঠিকই করেছিস, তাই হবে। ইয়াহু, ঐশী আমার ভাবি হবে। দাদি, ওরা রাজি আছে। আরে আমার কথাটা তো শোন। দৌড়ে নিচে গেল। আমি খাটে হেলান দিয়ে বসলাম। আচ্ছা, এই ঐশীর মনের মধ্যে কি আছে? ও কি আমাকে সত্যিই ভালোবাসে? ঐশীর ব্যবহার দেখে মনে হয় ঐশী আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু ওর কথায় তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করে দেয়। আমাকে যা তা বলে অপমান করে। মেয়েদের মন এত জটিল। যাক, বিয়েটা একবার করতে পারলে আমি আর ঐশীকে যেতে দেব না। যে কোনো উপায়ে ঐশীকে নিজের করে নেব, আর কখনো কষ্ট পেতে দেব না। কিছুক্ষণ পর আম্মা সে ভাত খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে চলে গেল। আমি শুয়ে পড়লাম। তখনকার কথাটা মনে পড়লো। ঐশী কত সুন্দর করে আমার মুখ থেকে নিজের ওড়না দিয়ে রক্ত মুছে দিয়েছিল। মনে হচ্ছিল আমার বিয়ে করাবো। ঐশীর কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমার ঘুম ভেঙে গেল। এখন মাথাটা একটু হালকা লাগছে। আমি আস্তে করে রুমের বাইরে গেলাম। সবাই নিচে বসে বসে আড্ডা দিচ্ছে। টপিক হলো আমার বিয়ে নিয়ে, বিয়ের আয়োজন, কতটা বড় উৎসব করা হবে, ইত্যাদি ইত্যাদি। আমি আস্তে করে নিচে গেলাম। এই, আমাদের কাউকে ডাকলি না কেন? একা একা আসলি কেন? মাথায় আবার ধাক্কা লাগবে তো। না আম্মু, আর সমস্যা হবে না। মাথায় আর তেমন ব্যথা নেই, তাছাড়া ভালোভাবে ব্যান্ডেজ করা হয়েছে। হ্যাঁ, এবার যে ঐশী ব্যান্ডেজ করেছে, এবার তো সেরেই যাবে। চুপ, বেশি কথা বলবি না। আয়, এসে বস। আমি গিয়ে আম্মুর পাশে বসে যাব। এখানে না, বৌমার পাশে গিয়ে বস। দেখি দুজনে কেমন লাগছে। না আম্মু, আমি এখানেই বসবো। যা বললাম তাই কর। আমার তো ইচ্ছে করছিল ঐশীর পাশে বসতে। যাই হোক, গিয়ে বসলাম। জায়গা অল্প, আমার গায়ের সাথে ঐশীর গা লেগে আছে। বাহ, কত সুন্দর লাগছে তোদের দুজনকেই। দাদি, তুমি বসো, তাহলে আরো সুন্দর লাগবে। তুমি যদি 70+ না হতে তাহলে তোমাকেই বিয়ে করতাম। তাই নাকি? তা এখন কর। না দাদি, তোমার টিকিট কাটা হয়েছে, জানি না কবে ফুটে যাও। আর একবার ফসে গেলে আমি যে নিজেকে বাঁচাতে পারবো না। দূর মুখ পোড়া। ঐশী কোনো কথা বলছে না, ও একদম চুপ করে আছে। এভাবে অনেকক্ষণ আড্ডা দিলাম। পরিবারের সকলের সাথে আড্ডা দেওয়ার মতো মজা আর নেই। রাতে খেয়ে দিয়ে উপরে গেলাম, রুমে যাব। তখনই খেয়াল করলাম ছাদের দরজা খোলা। রাতে ছাদে কে যেতে পারে? আমি আস্তে আস্তে ছাদে গেলাম। গিয়ে দেখি ঐশী ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হেই,
এত রাতে কি করছো গো বউ? কি বললি আরেকবার বল। বউ? আমি তোর কোন জন্মের বউ? আর আমাকে এইসব বলে ডাকবি না। আমার নাম ঐশী, নাম ধরে ডাকতে পারলে ডাকিস, না হলে ডাকার দরকার নেই। আরে আর কয়েকটা দিন পর তো তুমি আমার বউ হবে। সেটা মাত্র লোক দেখানো। আমি তোর বউ কোনোদিনই হব না। বিয়ে করলেই বউ হয় না। তোকে বিয়ে করেছি শুধু আম্মুর অনুরোধে। তোর মতো অনেক আরফান আমার পেছনে আছে। ও, তা অনেক আরফান আছে, কিন্তু আমি নেই, আর আমি তোমার আরফান হতে চাই। লাগবে না তোর মতো কাউকে। আচ্ছা ঠিক আছে, তো তুমি নিচে চলো, অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমাও। যাচ্ছি, অত বলা লাগবে না। আমার সাথে তুই একদম কথা বলবি না। এই কয়েকদিন কথা বলিস নাই, খুব শান্তিতে ছিলাম। কথা না বলে সত্যি কি শান্তিতে ছিল সে? খুব শান্তিতে ছিলাম, অনেক শান্তিতে। আমি এতটাই খারাপ যে দূরে থাকলে সবাই ভালো থাকে। আচ্ছা অনেক রাত হয়েছে, যাও গিয়ে ঘুমাও। যাচ্ছি যাচ্ছি, তোর সাথে বসে কি ব্রিজ করবো নাকি? চত্বর সব। ঐশী বকতে বকতে চলে গেল। আমি দোলনায় বসে পড়লাম। রাতের আকাশ দেখলে মন ভালো হয়। আর ঐশীটা কেমন কেমন করে কথা বলছে। মেয়েটা প্রথমে কত সুন্দর করে দুষ্টিমি করে কথা বলতো, কিন্তু এখন আর বলে না, মুখে যেন নিম পাতা। আমি ওভাবেই ছাদে বসে আছি। বেশ খানিকক্ষণ পর ঐশী আবার আসলো। এই, তুই যেন ভাবিস না আমি তোর জন্য ছাদে এসেছি। আমি কিন্তু চপ্পল নিতে এসেছি। আমি ভুল করে ছাদে চপ্পল ফেলে গেছি। ও আচ্ছা, নিয়ে যাও। তুই এত রাতে এখানে কি করছিস? তোমার চপ্পল চোখে দিচ্ছিলাম। তুই হয়তো ভাবছিস তোকে দেখতে এসেছি। এটা ভেবে থাকলে ভুল ভেবেছিস। কি আমি যে আমাকে দেখতে আসবে? একটা খ্যাত মার্কা গায়া, আর আপনি কত বড় মনের মানুষ। আরফান, যা এখান থেকে। চত্বর সব আমারই ভুল। রাতে কেন নিতে যে চপ্পলটা আসলাম, রাতে তো আর চপ্পল পায়ে দেবো না। রাত 1টার সময় ছাদে আসে জুতা নিতে। আমি আবারও দোলনায় হেলান দিয়ে আকাশ দেখতে লাগলাম। আজও চাঁদের জ্যোৎস্না আছে, তবে সেই জ্যোৎস্নার উজ্জ্বলতা আর তেমন নেই। তবুও তাকে দেখতে ভালো লাগছে। আকাশের বুকে একদল মেঘ ভেসে বেড়াচ্ছে। ও মেঘ, তোমরা আমাকে একটু নেবে? প্রায় 20 মিনিট পর ঐশী আবার আসলো। এই, এবার আর চপ্পল না, আমার ইয়ারফোন ফেলে গেছি, তাই নিতে এসেছি। কোথায় তোমার ইয়ারফোন? এই তো রেলিংয়ের উপরে বাঁধানো আছে। আচ্ছা যাও, নিয়ে যাও। নিয়েই তো যাচ্ছি। ভালোভাবে দেখে নাও আর কিছু আছে কিনা। যে জিনিসটা নিতে এসেছি তা তো নিতেই পারছি না। কিছু বললে? না, তোকে আমি কি বলবো? আমি তোর সাথে কেন কথা বলবো? পাগল নাকি আমি যে তোর সাথে কথা বলবো? ঐশী আবারও চলে গেল। জানি না এত রাতেও কেন বারবার আসতেছে। আবার কিছুক্ষণ পর ছাদের দরজা খোলার শব্দ পেলাম। আবার কি ফেলে গেছ? ভাইয়া তুই এত রাতে ছাদে কেন? রুমে যা, গিয়ে শুয়ে পড়। ঘুম না হলে আবার মাথা ব্যথা করবে। তুই এত রাতে ছাদে আসলি কেন? তোকে কে বললো আমি ছাদে? ওই না, কেউ বলেনি। আমি এমনি দেখলাম তুই রুমে নেই, তাই ছাদে আসলাম। রুমে না থাকলে ছাদে থাকবো, তোকে কে বললো? তুই কিভাবে জানলি? অত কথা বাদ দে, নিচে চল, ঘুমাবি। আর রাত জাগিস না, শরীর খারাপ করবে কিন্তু। রে বাবা, চল তো। আমাকে একরকম টেনে নিচে নিয়ে গেল। আমারও ঘুম পাচ্ছিল, তাই রুমে গেলাম। কিন্তু রুমে গিয়ে তো অবাক। আমার ডাউট লাগলো নিশ্চয়ই, কিন্তু রুমে গিয়ে তো আমার সন্দেহ হচ্ছে। মনে হয় আমার রুমে কেউ ঢুকেছিল, আর আমার বেডেও শুয়েছিল। বেডটা এলোমেলো, মানে কেউ শুলে বেড কাভারটা এলোমেলো হয়ে যায়, ঠিক তেমনই। কিন্তু আমার যতদূর মনে পড়ে আমার বেড দিয়া সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল। আর বেশি কিছু না ভেবে বালিশে শুয়ে পড়লাম। ডাল মে কুছ কালা হ্যায়। আচ্ছা, বালিশে এটা কিসের গন্ধ? অনেক পরিচিত এই গন্ধটা। আর সমস্যা, বেডও বেশ সুন্দর গন্ধ। এত পারফিউম সুগন্ধি আমি আগে পেয়েছি মনে হয়। এই পারফিউম তো ঐশী ব্যবহার করে। তাহলে এই বেডে কি ঐশী শুয়েছিল? অনেক রাত হয়েছে, তাই তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়লাম। একেবারে এক ঘুমে সকাল। পাখির মিষ্টি কলকল ধ্বনিতে আমার ঘুম ভেঙে যায়। আজব তো, 10টার সময় পাখি ডাকে। কালকে রাতটা বেশ কেটেছে। আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম, গিয়ে আম্মুর পাশে বসলাম। ময়না, মাথায় আর ব্যথা আছে নাকি? না আম্মু, এই ব্যান্ডেজ আর রাখতে ভালো লাগে না, খুলে দাও, ফেলে দিই। ঐশী, আরফানের মাথার ব্যান্ডেজটা খুলে পরিষ্কার করে দাও তো। আর দেখো আর ব্যান্ডেজ করা লাগবে কিনা। বাধ্য মেয়ের মতো আমাকে আমার রুমে নিয়ে গিয়ে মাথায় ব্যান্ডেজ করতে রাখলো। জানো, কালকে রাতে আমার রুমে একটা পরী এসেছিল। আমি বাচ্চা না যে তোর রূপকথার গল্প শুনতে বসবো। না, সেই পরীটা তার পারফিউমটা
তোমাকে দিয়েছে নাকি? মানে কি? ওই পরিটার পারফিউম আর তোমার পারফিউমের গন্ধ একই, খুব মিষ্টি গন্ধ। কি যাতা বলছিস? সত্যি বলছি, সেই পরিটা আমার খাটে শুয়েছিল, তার গায়ের মিষ্টি গন্ধ আমার খাটে লেগে গিয়েছে। সেই গন্ধটা আমাকে পাগল করে দিচ্ছে। সেই গন্ধটা তোমার থেকেও পাওয়া যাচ্ছে। তোর মাথায় কি আর ব্যথা আছে? না, নেই তো। তাহলে আর ব্যান্ডেজ দেবো না, এবার রক্তের দাগগুলো পরিষ্কার করে দিই। ঐশী কাঁচের জায়গায় তুলে দিয়ে হালকা গরম পানি দিয়ে কত জায়গায় আশপাশ পরিষ্কার করে দিয়েছে। আমার ঘাড়ে দুষ্টু বুদ্ধি চাপলো। আহা, চিৎকার দিয়ে উঠলাম। অবাক করে দিয়ে ঐশী আমাকে ঝাপটে ধরলো। ঐশী মনে করেছে মাথায় ব্যথা পেয়েছে। আহ, কি ফিলিংস! কি কত বোকা! ঐশী আমাকে ছেড়ে দিয়ে রাগীভাবে তাকালো। তার মানে তোর লাগে নাই? এত ভালোবেসে ড্রেসিং করে দিচ্ছ, আর লাগবে কেন? আমি তো মজা করেছি। কে তোকে ভালোবাসে? শোন, আমি আবারও বলছি, আমি ভালোবাসি না তোকে। তাহলে তো ঘৃণা করো, তাই না? আমি খারাপ, খ্যাত, তারপর আবার শেষরা। আমার সাথে কোনোদিন এমন মজা করবি না। আচ্ছা ঠিক আছে, চলে গেলে বুঝবে কতখানি জায়গা জুড়ে ছিলাম। তোর কথা আমার ভালো লাগছে না। আচ্ছা তুমি তাহলে যাও, আমার আবার ঘুম পাচ্ছে। কালকে সারা রাত জাগা। শরীর খারাপ করবে তো এত রাত জাগলে। আর শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, ঘুমা তাহলে। তুমি খেয়েছো সকালে? খাই আর না খাই সে কথা তোকে কেন বলবো? সরি। ঐশী চলে যেতে লাগলো। জানো ঐশী, আমার না বুকের বাবাসে ব্যথা করে কেন? যখন তুমি বলো আমাকে ছেড়ে চলে যাবে। ধুর, আমি আবার ঘুম দিলাম। কালকে সারা রাত জাগা আর প্রচুর ঘুম পাচ্ছে। দুপুরে ঘুম ভাঙলো, গোসল করে নিচে গেলাম। সবাই খাওয়ার টেবিলে বসে আছে। আমি আমার চেয়ারটা টেনে বসলাম। খাওয়া শেষে তাহলে বিয়ের সমস্ত আয়োজন শুরু করে দিলাম। বেশি আয়োজন করে কী লাভ? আমার ছেলের বিয়ে সারা গ্রাম জানবে, ধুমধাম করে বিয়ে হবে, অনেক হইচই হবে। তোরা আজকে যাবি সমস্ত মেহমানদের নিমন্ত্রণ করতে? তোরা মানে? তুই যাবি, তোর বর যাবে, দিয়া যাবে। আমি যাব না, আমার মাথায় এখনো ব্যথা। মিথ্যে বললাম। আজকে না? আচ্ছা ঠিক আছে, তোর কাকাকে পাঠিয়ে দেব। ফাঁকা যে এত টাকা নষ্ট করার কোনো মানে নেই। কথাটা বলায় ঐশী আমার দিকে আর চোখে তাকালো। আমি তাড়াতাড়ি করে রুমে চলে গেলাম। এত ভয়ঙ্করভাবে আমার দিকে তাকায় কেন? আমি বিকেলে রুমের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বন্ধুদের ইনভাইট করছিলাম আমার বিয়ের জন্য। পেছন থেকে ঐশী এসে, এই তুই সবাইকে ইনভাইট করেছিস এমনভাবে মনে হচ্ছে যেন আমি তোর সাথে সারা জীবন সংসার করবো। করবেই তো, আমি জানি। আমার ঐশীটা আমার সাথে মজা করছে, সেও আমাকে ভালোবাসে অনেক। তুই ভুল ভাবছিস, তোকে আমি কোন দুঃখে ভালোবাসবো? হ্যাঁ আচ্ছা একটা কাজ করবে, তাহলে আমি বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো না। কি কাজ? আমার মাথায় হাত রাখো। আমি কেন তোর মাথায় হাত রাখবো? আমাকে ভালোবাসো না সেটা প্রমাণ করার জন্য হাত রাখো। ঐশী আমার মাথায় ওর হাত রাখলো। আমি যা বলবো তুমি তাই বলবে। বল। বলো যে তুমি আমাকে ভালোবাসো না। মিথ্যে বললে আমি সেটে যাবো। সাথে সাথে ঐশী ওর হাত নামিয়ে নিল। কি হলো? হাত নামিয়ে নিলে কেন? তোর মাথায় ময়লা, আমি আমার হাতে ময়লা লাগাতে চাই না। জীবনে মাথা পরিষ্কার করিস? না করি না, তুমি প্রতিদিন পরিষ্কার করো। তুই যেন একদম সামনে আসবি না। আচ্ছা আমি তোমার সামনে না আসলে তুমি খুশি হবে? খুশি হব। আমি তো তোমাকে খুশি হয়ে দেব না। এখন থেকে প্রতিদিন জ্বালাবো, তারপর আস্তে আস্তে হারিয়ে যাব। কোথায় যাবি হারিয়ে? তুমি তো চলে যাবে, তাই বললাম। হ্যাঁ যাবি তো। আমি কি তোর সাথে থাকবো? থাকবো না আমি তোর সাথে? কেন থাকবো আমি? বিয়ের কয়দিন পর চলে যাবে? জানি না, তবে খুব তাড়াতাড়ি। তোর সাথে থাকার চেয়ে একটা পাগলের সাথে থাকা ভালো। আমাকে তাহলে সেই পাগল বানিয়েই নাও। ধুর। সন্ধ্যায় সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে ঐশীর পাশে বসলাম। বাবা, একে ধাই বউয়ের পাশে গিয়ে বসছে। চুপ, বেশি কথা বলিস না। তোর কত সুন্দর কপাল দেখছিস, বিয়ের আগে বউয়ের পাশে বসেছিস। আগে থেকে জানতে পেরেছি সম্পর্কটা কয়দিনের। বুঝিয়ে বল, আমি বুঝতে পারলাম না। এসব কথায় মজা করে, ওর কথা বাদ তো। আমি রাতে খেয়ে দিয়ে রুমে যাচ্ছি, তখন ঐশী, তুই সবার সাথে কি বলছিস? কই? দিয়ার সাথে কেন বললি যে সম্পর্কটা কতদিনের? মিথ্যা বলছি নাকি? না না, একদম সত্য কথাই বলেছিস। তুই এসব কথা বলে বোঝাতে চাস তুই কত মহান। ঐশী,
তুমি ছোটবেলায় বলেছিলে আমার সাথে সবসময় ঝগড়া করবে, আমার সাথে থাকবে, তখন রাগ হতো। আর এখন কষ্ট হয় সেই কথা মনে পড়লে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। তখন নজর গেল ঐশী দেওয়া ঘড়িটার দিকে। আমি টেবিল থেকে ঘড়িটা নিয়ে দেখতে লাগলাম। ঘড়িটা ওর নিজের মতো বয়ে চলেছে। এই সময়টা কারোর জন্য একটু অপেক্ষা করে না। ঘড়িটা হাতে নিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম একটা পরী এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কত সুন্দর করে। পরীটা কত সুন্দর দেখতে আর কত মিষ্টি করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি পরীটাকে ধরতে গেলাম, কিন্তু সে বাতাসে প্রজাপতি হয়ে উড়ে গেল। কত ডাকলাম, তবু আমার কথাটা শুনলো না। যার সময় একগুচ্ছ মিষ্টি বেলি ফুল দিয়ে গিয়েছিল। কত সুন্দর মিষ্টি গন্ধ, আমার প্রিয় একটা ফুল এই বেলি ফুল। কিন্তু সকালে দিয়া ডেকে ঘুম ভেঙে দিল। ওই শয়তান সেমরি, আমাকে ডাকলি কেন? কত সুন্দর একটা পরে আমাকে ফুল দিয়েছিল। কি তুই কি কিছু খেয়েছিস? কি ভুলভাল বলছিস? পরী আসবে কোথা থেকে? আর পরীর কি ঠাড়া পড়েছে যে তোর মতো একটা অসুরকে ফুল দেবে? সত্যি ফুল দিয়েছে? কোথায় তোর সেই ফুল দেখা আমায়? আমি বালতি নিচে হাত দিলাম, সত্যি সেখানে ফুল আছে, সেই বেলি ফুল। মেরে পেছন গরম করে দেব। এই ফুল তোকে পরী দিয়েছে? হ্যাঁ সত্যি বলছি, কাল রাতে দিয়েছে। এই ফুল তো ওই এই ফুল তো কি 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 কিছু না, তুই বোকা আসলেই। ধুর, যাক, আমি ফুলগুলোকে আয়নার সামনে সাজিয়ে রাখলাম। এ কি, আমার হাতে ঘড়িটা কে পরিয়ে দিল? আমি কি পড়েছিলাম? না তো, আমি তো ঘড়িটা পাশে নিয়ে শুয়ে পড়েছিলাম, তাহলে নিশ্চয়ই পড়েছিল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে যেতে গিয়ে ঐশী রুমে নজর গেল। ঐশীটা কি করছে, যাই গিয়ে দেখে আসি। আমি আস্তে আস্তে গিয়ে দেখি ঐশী ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছে। তাকিয়ে তো আমি অবাক, এ কি, ল্যাপটপের স্ক্রিনে আমার ছবি কেন? ঐশী একে একে ছবিগুলো দেখছে। ঐশী আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি ল্যাপটপ অফ করে দিল। কিছুটা ঘাবড়ে গেল। তুই আমার রুমে কি করছিস? কেন আসলে আমার রুমে? একটা মেয়ের রুমে ঢুকতে গেলে নক করতে হয়, এটা কি তুই জানিস না? এতটুকু কমন সেন্স কি তোর নেই? এত বেয়াদব কেন? লুচ্চামি করতে আসছিস? তোমার ট্যাবে আমার ফটো কেন? ও, তুই কি ভেবেছিস তোকে বিয়ে করবো বলে তোর ছবির দিকে তাকিয়ে তোকে দেখছি? যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল। আমি তোকে কেন দেখতে যাব? আমার বান্ধব দেখতে ভালো লাগে না। তাহলে ফটো কেন? শোন, তোর পিকগুলো আমার বয়ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম। আমি তোকে বলছিলাম এই সেই ছেলে যার সাথে আমার বিয়ে হচ্ছে, আর তোকে ডিভোর্স দিয়ে চলে যাব সেসব প্ল্যান করছিলাম। তো তোমার কি সত্যি বয়ফ্রেন্ড আছে? আছি তো, থাকবে না কেন? তাকে আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। ছোটবেলার মানে? ওই চলে যাওয়ার পর থেকে তার সাথে আমার পরিচয় হয়, আর তখন থেকেই তাকে ভালোবাসি। তাকে বুঝি খুব ভালোবাসো? অনেক ভালোবাসি। আর এভাবে হুটহাট করে রুমে আসবি না। সরি, ভুল বলে ফেলেছি। বুকে ব্যথা অনুভব করলাম। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। আমার কপালটাই মন্দ। আমি মাথা নিচু করে চলে আসি। এই, কি জন্য আসছিস? কোনো দরকার নাকি? আমি মাথা নেড়ে নাবোধক জবাব দিলাম, দিয়ে আবার চলে যেতে লাগলাম। তোর চার্জারটা দিত, আমার ফোনে চার্জ দিব। আমার রুমে আছে। তুই দিয়ে দে, আমি পাবো না। আচ্ছা চলো, আমি দিচ্ছি। ঐশী আমার পেছন পেছন আসতে লাগলো। আমি মন খারাপ করে আছি। আমি আমার চার্জারটা ঐশীকে দিলাম। ঐশী চার্জারটা নিয়ে চলে গেল। আমি খাটে মন খারাপ করে বসে রইলাম। তখন ঐশী আবার আসলো। কি হয়েছে? এটা চার্জ হচ্ছে না, আরেকটা দে। নতুন চার্জার, চার্জ হচ্ছে না কেন? আমি কিভাবে জানবো? ফোনটা এগিয়ে দাও দেখি। আমি ফোনে চার্জার গজিতে দেখি চার্জ উঠছে, তবে 70+ চার্জ। এই তো উঠেছে। এখানে উঠছে, আমার রুমে উঠছে না। থাক, ওখানেই উঠুক। ঐশী গিয়ে আমার খাটে ওর ফোনের পাশে বসলো। এখানে বসেছি তাই বলে ভাবিস না যে আমি তোর জন্য বসেছি। বসে বসে ফোন চার্জ দিয়েছি। কে আমি যে আমার জন্য বসবে? তাই তো, তুই কে? ঐশী আমার রুমে বসেছে, তাই আমি চলে আসলাম। বসে কি করব? ঐশী তো অন্য কাউকে ভালোবাসে। কিছুক্ষণ পর ঐশী রুম থেকে চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অবশেষে আজ আমাদের বিয়ে। সবাই কত আনন্দ করছে। অনেক আনন্দ আর উল্লাসের মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেল। সবাই দল বেঁধে আসে বিয়ের কোণে দেখতে। 9টার দিকে ঐশীকে বাসর ঘরে স্থানান্তর করা হলো। আর আমি বসে আছি সকলের সাথে। সবাই কত মজা করছে। চাচাতো ভাবিরা বলছে আজকে দেওর আমার বিড়াল মারবে ইত্যাদি, আরো কত মজা করছে। কিন্তু আমার ভেতরটা পড়ে যাচ্ছে। সবার কাছে এই দিনটা আনন্দের হলেও আমার কাছে কষ্টের। এক একটা সেকেন্ড গেলেই বুকের ভেতর কেঁপে কেঁপে উঠছে।
আমি যেন ঐশীকে হারাতে বসেছি, কারণ মিম তো বিয়ের পরে চলে যাবে। আর আজকে তো বিয়ে হলো, সবাই কত মজা করছে। সবাইকে খুশি রাখার জন্য আর কাউকে সত্যি ঘটনা না জানানোর জন্য আমি মুখটা একটা মিথ্যা হাসি নিয়ে আসি। তা দেবরজি, রাত তো অনেক হলো, যাও গিয়ে কাজ শুরু করে দাও, বিড়ালটা মেরো। ধুর, বাজে কথা বলো কেন? বাজে হলেও তো এটা আজকে করতে হবে। আমাকে প্রায় 12টার দিকে রুমে পাঠিয়ে দেওয়া হলো। রুমটা কত সুন্দর করে সাজানো, কত ফুল, সারা রুমটা ফুলের গন্ধে ভরে গেছে। কোনো ইলেকট্রনিক লাইট নেই, মোমবাতিতে রুমটা আলোকিত হয়েছে। কিন্তু এগুলো সব আবেগের বশে, কারণ আমি রুমে গেলেই ঐশী আমাকে অপমান করবে, কত বড় বড় কথা শোনাবে। এগুলো ঐশী নেই, আমি ভয় পেয়ে এগিয়ে গেলাম। ঐশী খাটের উপর বসে আছে। বাসরাতে এই দিনটা নিয়ে সবার কত স্বপ্ন থাকে, সবার সেই বয়সন্ধিকাল থেকেই বাসরাতে স্বপ্ন দেখে, আর আমিও সবার মতোই দেখেছি। কিন্তু এখনই অপমান শুনতে হবে। আর কি হলো আমার বউ, যাকে আমি ভালোবাসি, কিন্তু সে নাকি অন্য কাউকে ভালোবাসে। আমি ভীত হয়ে এক পা করে এগিয়ে গেলাম। আজ একটা মধুর্য রাত, আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই আমি একটা বালিশ নিয়ে সোফায় শুতে যাচ্ছি। এই বালিশ নিয়ে কই যাস? কেন সোফায়? কেন, খাট নেই? খাটে তো আপনি আছেন। তো কি হয়েছে, খাটে আসো। না থাক, আপনি খাটে থাকুন, আবার অপমান করবেন নাকি? এ বলে সোফায় শুয়ে পড়লাম। তোকে বললাম খাটে এসে শুতে। আমি উঠে গিয়ে খাটে বসলাম। এখানে শুয়ে পড়। কেন? বেশি কথা না বলে যা বলছি তাই কর। আচ্ছা, আমি বালিশটা নিয়ে একদম খাটের গা ঘেঁষে শুয়ে পড়লাম। সে আমার থেকে 2 ফিট দূরে। বল, অবশেষে বিয়েটা হয়ে গেল। কত স্বপ্ন ছিল, সব মিশে হয়ে গেল প্রকৃতির নীল নীলিমায়। আমি তো খুব তাড়াতাড়ি চলে যাব। কবে যাবে? পিয়ালকে বলেছি, সে পাসপোর্ট তৈরি করে দেবে। পিয়ালকে? কে আবার? আমার বয়ফ্রেন্ড, আমার কলিজা, যাকে আমি অনেক ভালোবাসি। ও, নতুন করে মেয়ে দেখবে বিয়ে করার জন্য। আর বিয়ে বিয়ে মানুষের জীবনে একবারই হয়, আর আমারও একবার হয়েছে। কেন, আমি চলে গেলে কি তুই এভাবে সিঙ্গেল থাকবি? কে বলল আমি সিঙ্গেল? আমার তো একটা তুমি আছো, যদিও সাথে নেই তবুও মনে আছো, আর সব সময়ই থাকবে। আমি কি তোর মনে আছি? আছোই তো, আর সারা জীবনে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, আমি তো তোকে ভালোবাসি নাই, আমার সাথে তোর তো তেমন কোনো স্মৃতিও নেই, তা আমি কেন তোর মনে? কে বলল তোমার সাথে আমার স্মৃতি নেই? সব থেকে বেশি স্মৃতি তো তোমার সাথে। মনে করে দেখো সেই ছোটবেলা, মনে করো সেই রোমাঞ্চকর দিনগুলো, ওগুলো কিভাবে ভুলি বলো? ওইগুলো আঁকড়ে ধরেই সারা জীবন পার করে দিব। তাই বুঝি? তুই যেভাবে কথা বলছিস তা রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবি। আচ্ছা, বেশি কথা না বলে চুপচাপ ঘুমা। আচ্ছা, তুমি তো তোমার সেই ভালোবাসার মানুষের সাথে চলে যাবে, তার সাথে সুখে সংসার করবে। আমার কথা কি তোমার মনে থাকবে? কয়েক বছর পর পর দেখতে এসো, হয়তো আসবে না, কারণ আমি তো তোমার লাইফ হেল করে দিয়েছি। চলে গেলে তো বেঁচে যাও, তবে হঠাৎ একদিন এসে চমকে যাবে। তোমার একাকিত্ব আমাকে হাসতে শেখাবে। আমি সবার সাথে থাকবো, কিন্তু সবাই নিশ্চুপ থাকবে, কেউ কারোর সাথে কথা বলবো না। কোথায় থাকবি? কোনো এক অবস্থানে হাজারো লাশের ভিড়ে। গান নাচানছোস? চুপচাপ ঘুমা, বেশি কথা না বলে। সারাদিন প্রচুর ধকল গেছে, আমি চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু ঘুম যে আসতে চাইছে না। কিভাবে আসবে ঘুম? যাকে ভালোবাসি সেই তো আমার থেকে দূরে চলে যাবে। একই খাটে শুয়ে আছি, তবুও কত ব্যবধান। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে অপ্রত্যাশিতভাবে আমার ঘুম ভেঙে গেল। আমি ঐশীকে জড়িয়ে ধরে উপরে শুয়ে রয়েছি, ঐশীকে 2 হাত দিয়ে জড়িয়ে। ঐশী আমার দিকে তাকিয়ে আছে, রেগে আছে মনে হয়। আমি তাড়াতাড়ি ঐশীকে ছেড়ে দিলাম। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমি না বুঝে। ছাড়লি কেন? সারা তো শান্তিতে ঘুমাতে দেস নাই। কালকে রাগে তো খুব করে একদম খাটের এই পাশেই ছিলি, দেখাচ্ছিলি যে তুই কত চরিত্রবান। তো রাতে আমার সাইডে এসে আমার সাথে লুচ্চামি করতে চেয়েছিলি, লুচি ছেলে কথাকার। আমি হয়তো ঘুমের মধ্যেই করেছি, কিন্তু বিশ্বাস করো আমি জেগে থাকলে তোমার দিকে তাকালাম পর্যন্ত না। তাই তো আমি সোফায় থাকতে চেয়েছিলাম। আমারই ভুল, খাল কেটে আমি ঘুমিয়ে নিয়ে এসেছি, সেই জন্য আর কিছু বলতে পারছি না। প্লিজ কিছু মনে করো না, আমি না জেনে এমনটা করেছি। লুচ্চামি করে আবার ক্ষমা চাস? আমি সত্যি বলছি, আমার এতে কোনো হাত নেই। আচ্ছা যা, ঠিক আছে, কি আর বলবো। যতই হোক তুই আমার বিয়ে করার স্বামী, যদিও খুব তাড়াতাড়ি চলে যাব। সে চলে গেল ফ্রেশ হতে। এটা আমি কি করলাম? আচ্ছা, আমার ঘুম তো খারাপ ছিল না, কিন্তু এ কি হতে গেল? এখন ঐশীর সামনে মাথা নিচু হয়ে গেল। আমি খাটে মন খারাপ করে বসে রইলাম, কিন্তু ড্রেসিং টেবিলে আয়নায় চোখ পড়তে অবাক।
আমি তাড়াতাড়ি আয়নার কাছে সরে গেলাম। আমার ঠোঁটে লিপস্টিকের দাগ কেন? আর মুখেও আছে। এটা তো কারো ঠোঁটের দাগ। কেউ কিস করলে যেমন দাগ হয়, ঠোঁটটা লাল হয়ে আছে, বেশ লাল লিপস্টিক। কিন্তু আমি তো তখন ঐশী বাথরুম থেকে বের হলো। আমার মুখে লিপস্টিকের দাগ কেন? আমি আমি কিভাবে জানবো তোর মতো লুচুর ঠোঁটে লিপস্টিকের ছাপ কিভাবে? তুই কি ভেবেছিস আমি তোর ঠোঁটে তোর সমস্ত মুখে কিস করেছি? তোকে আমি কোন তোকে কিস করতে যাব? তাহলে লিপস্টিক আসলো কোথা থেকে? আমি জানি না। আমার কাছে কেন জিজ্ঞেস করছিস? যা গিয়ে ধুয়ে ফেল। কেমন বাজে দেখাচ্ছে। আজব তো, কিভাবে লাগলো লিপস্টিক? আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি রুমে সবাই এসেছে। ঐশীর চারপাশে সবাই বসে গল্প শুরু করে দিয়েছে। তা দেবরজি, রাত কেমন কাটলো? বিড়াল মারছো তো? আমি আর ওখানে থাকলাম না, ঐশী আছে। আমিও সামনে যেতে লজ্জা পাচ্ছি। বাইরে গিয়ে মেহমানদের আপ্যায়ন করছি। ব্যস্ততার মধ্যে দিয়ে পার হলো আজকের দুপুর। বিকালবেলাতে আমি বেলকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে আছি। জানি না কিসের কষ্ট। খুব তাড়াতাড়ি ঐশী চলে যাবে। আর কয়েকটা দিন তারপর আমি ঐশীকে হারিয়ে ফেলবো। পেছন থেকে এই লিচু, কি ভাবছিস? কই গেছো না? মিথ্যে বলিস না, ভালো করেই দেখছি তুই মন খারাপ করে কি যেন চিন্তা করছিস। কই কিছু না। আমি কেন চিন্তা করতে যাব? আমার সাথে মিথ্যে বলিস? আমি দেখলাম তুই মন খারাপ করে দাঁড়িয়ে আছিস। ধুর, আমি কেন মন খারাপ করতে যাব? আমি তো সব থেকে সুখী মানুষ। এই লিচু, কি হয়েছে রে? মন খারাপ করে আছিস কেন? বল না আমায়। বললাম তো মন খারাপ নেই। দুপুরে খাইছিস? আবার মিথ্যে কথা। তুই দুপুরে কখন খাইলি? খেয়েছি। মিথ্যে কথা বলিস না। আমি তোকে খেয়াল করেছিলাম, তুই মোটেও খাস নাই। তো মিথ্যে বললি কেন? খেতে ইচ্ছে করছে না। কেন খেতে ইচ্ছে করছে না? চল এখন একটু খেয়ে নিবি। ঐশী জোর করে আমাকে টেনে নিয়ে গেল খাওয়ার জন্য। ঐশী নিজে আমাকে খাবার বেড়ে দিল। খেয়ে নে তাড়াতাড়ি। খাবার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। ভালো মুখের পাত্র তুই না, বাজে কথাই শুনতে চাস। চুপচাপ খেয়ে নে। আমারও ক্ষুধা লেগেছিল, তাই খেয়ে নিলাম। তাড়াতাড়ি খেয়ে ছাদে দাঁড়িয়ে আছি। ঐশী আবার আসলো। আম্মু নিচে ডাকে। আমি নিচে গেলাম। কি হয়েছে? মেহমানরা সবাই চলে যাচ্ছে, যাও গিয়ে বিদায় জানাও। আমি গিয়ে সকল আমন্ত্রিত অতিথিদের বিদায় দিতে লাগলাম। রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যেতে লাগলাম। রুমে ঐশী আছে, তাই সোজা ছাদে গেলাম। কিছুক্ষণ পর ঐশী ছাদে আসলো। আমি ঐশীকে ভুলবার জন্য যত দূরে থাকছি, ও নড়ে চড়ে সেই আমার পাশেই চলে আসে। একা একা কি করা হচ্ছে? কিছু না। মন খারাপ কেন রে তোর? তুমি চলে যাবে কবে? আমি তো গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ মারলো কেন? বুঝতে পারছিস না তো যে তোকে কেন মারলাম? আমি এখন কি করলাম? বুঝতে পারবি না, তোর তো সে জ্ঞানটুকুও নেই। তুই আসলেই গাধা, কিছুই বুঝিস না। আমি তো বুঝতেই পারছি না কি করলাম এখন। মারলে কেন? তোকে তো আরো মারা উচিত, সারা জীবন পেটানো উচিত। মেরে রেস্ট দিয়ে আবারও মারতে হবে। তুই কি কিছুই বুঝিস না? কি না বললে কিভাবে বুঝবো? আরফান, আমি তোকে ভালোবাসি, এটা তুই বুঝিস না কেন রে? তুই কি আমাকে একটু বুঝতে পারিস না? কান্না করে দিল। আর ঐশীর কথায় বেশ অবাক হলাম। ঐশী আমাকে ভালোবাসে। তুমি তো বলো নাই যে আমাকে ভালোবাসো। তুমি না বললে কিভাবে বুঝবো? কচি খোকা, তোকে কি আমি ঢোল পিটিয়ে মাইক বাজিয়ে বলতে হবে যে আমি তোকে ভালোবাসি? তুই আমার ব্যবহার থেকে বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? না বললে কিভাবে বুঝবো ব্যবহার দেখে? কুত্তা, তুই বুঝিস না আমি এখানে কেন আসলাম? শুধু তোর জন্য। আমি তো আম্মুদের সাথে আরো কয়েকদিন পরে আসতে পারতাম, কিন্তু তোকে দেখার জন্য আমি আর থাকতে পারছিলাম না। তাই তাদের আগে আমি একাই চলে আসলাম, শুধু তোর জন্য। আর তুই নিজের পরিচয় গোপন রাখলি, আর আমাকে আপনি আপনি বলা শুরু করলি। কি আমি নাকি মেম সাহেব? তোকে বারবার ইঙ্গিত দেই যে আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই তো কচি খোকা, কিচ্ছুই বুঝিস না। রাতে গিয়ে তোর রুমে কান্না করা, তোকে দেখবার জন্য রাত 2টার সময় ছুতো না তাই বারবার ছাদে আসা, এগুলো কি ভালোবাসা না আরফান? আর কতভাবে বোঝাতে হবে তোকে? আর কালকে রাতে আমি তোকে কিস করি, তাও বুঝিস না যে কে করলো? এই রুমে তুই আর আমি ছিলাম, তো তোকে কি ভূত এসে কিস করবে? তুই চাস আমি চলে যাই? ঠিক আছে, চলে যাব, একদম আটকাবি না আমাকে। ঐশী কান্না করতে করতে নিচে চলে যেতে লাগলো। কিন্তু এবার আর ভুল করলাম না। আমি ঐশীর হাত ধরে এক ধাক্কায় নিজের বুকের ভেতর ধরে নিলাম। শক্ত করে জড়িয়ে ধরে রইলাম। কুত্তা, হারামি, শয়তান, গাধা, ছাড় আমাকে। কেন ধরলি আমাকে? অনেক ভুল করেছি, আর না, আর কোথাও যেতে দেব না। ছাড়লে আমাকে আমি চলেই যাব। আর যেতে দেব না। সারা জীবন আগলে ধরে রাখবো। শক্ত করে জড়িয়ে ধরে আছি। ঐশী নিজেকে চালাতে লাগলো, কিন্তু আস্তে আস্তে নিজেকে সঁপে দিল আমার বুকে। ঐশীও আমাকে শক্ত করে চেপে ধরে রইল। ঐশী ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। এই কান্না করো কেন? এবার তো শুধু ভালোবাসবে। তুই কত বদলে গেছিস।
মোটেও না, আমি ঠিক আগে সেই দুষ্টু আরফানি আছি। তাহলে বিদেশ থেকে আসলে কেন বললি না যে ভালোবাসিস? চলো দোলনায় গিয়ে বসি। আমি গিয়ে ছাদে দোলনায় বসলাম, আর ঐশী আমার বুকের ভেতর গটি মেরে শুয়ে আছে। আমি ঐশীকে শক্ত করে ধরে ধরে দোলনা রেলিংয়ে হেলান দিয়ে আছি। জানো ঐশী, তুমি যেদিন এসেছিলে আমার ইচ্ছে করছিল দৌড়ে এগিয়ে জড়িয়ে ধরে বলতে ভালোবাসি তোমায়, কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ তুমি বিদেশ থেকে এসেছো। তুমি কি আমার কথা মনে রেখেছো? তোর বোকা ছেলে, আমার মনে তুই সব সময় আছিস। তাহলে সেদিন প্রপোজ করেছিলাম, তা তুমি রাজি হওনি কিল্লাই? ছোটবেলাতে আমার কোনো জিনিস যদি তোর পছন্দ হতো তুই নিয়ে নিতিস, আমি না দিলে জোর করেছি নিয়ে নিতিস। কিন্তু তোর আমাকে পছন্দ হলো, কেন জোর করে নিয়ে নিলি না আমাকে? জোর করে নিয়ে নিবি আমাকে? তার মানে জোর করে নিতে হবে তোমাকে? হুম, খুব জোর করে নিয়ে নিবি আমাকে, কোথাও যেতে দিবি না, সারা জীবন ঠিক এইভাবে বুকের ভিতরে আগলে নিবি। তা না হলে ছোটবেলাতে যেমন পিটাইতাম ঠিক তেমনই পিটাবো। ঐশীর মায়ের মনে আছে তো? মনে থাকবে না? এক্ষুনি তো 2 পিস দিলে। আমার পাগলটা কি খুব লেগেছে? আসো আদর করে দিই। ব্যথা কমে গেছে? একদম। এবার চুপ করে ঘুমাও। এই রুমে চল, রাত হয়েছে, রাতে ছাদে থাকতে নেই। আচ্ছা চলো। আমি যেতে পারবো না, আমাকে কোলে করে তুলে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমারই তো বউ, আমি কোলে করেই নেব। আচ্ছা নিচে চলো। না, আমি হেঁটে যেতে পারবো না। ছাদ থেকে নিচে নামার জন্য তো আর বাহন আনা যাবে না, তো কিভাবে যাবে গো? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। অসম্ভব, আমি ময়দার বস্তা চাকাইতে পারবো না। কি? আমি ময়দার বস্তা? যদিও একটু ওজন বেশি হয়েছে, তবুও আমি স্বাভাবিক, মোটেই ময়দার বস্তা নই। আমি তোমাকে নিচে নিয়ে গেলে আমাকে কি দেবে? নিজের বউকে ভালোবেসে কোলে তুলে নিয়ে যাবে, এতে আবার স্বার্থ করছো? না তা না, কিন্তু কথায় আছে নারী পুরুষ সমান অধিকার, সেই হিসাবে আমাকেও কোলে তুলে নিয়ে যেতে হবে। আসছে। আর আমি কি কি তোমাকে তুলতে পারবো? আমার গায়ে কি শক্তি নেই? না তো, তোমার গায়ে যে হেব্বি জোর আছে। তাই নাকি? কিভাবে জানলে? এখনো আমার গাল ব্যথা করছে। খুব লাগছে নাকি বাবু? আমাকে কোলে নিলেই সেরে যাবে। না, আমি পারবো না। দেখো সব কিছু সমান সমান, আমি সিঁড়ি থেকে বারান্দা পর্যন্ত, আর তুমি বারান্দা থেকে রুম পর্যন্ত, আর কোনো কথা নয়। ও আর আমি পারবো না। নিশ্চয়ই পারবে, আমি তোমাকে বারান্দা পর্যন্ত নিয়ে যাব, আর বাকিটা তুমি। আমি পারবো না। চেষ্টা তো করবে, আর আমি পারলে তুমিও পারবে। আমি ঐশীকে নিজে কোলে তুলে নিলাম, সাথে সাথে ঐশী আমার গলা জড়িয়ে ধরলো, খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর ঐশীর চোখ আমার চোখের দিকে, সে গলা জড়িয়ে ধরে আমার বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করলো। আমি হাঁটতে শুরু করলাম। সত্যি অনেক ভালো লাগছে, নিজের বউকে কোলে নিয়ে হাঁটার মজা আলাদা। আমি তো ভেবেছিলাম এই মোটকি হেব্বি বার হবে, কিন্তু না, ঐশীকে বহন করতে আমার কোনো কষ্ট হচ্ছে না। এভাবে সিঁড়িতে নেমে বারান্দা পর্যন্ত এসেই দাঁড়িয়ে গেলাম। কি হলো, থামলে যে? এবার তোমার পালা, আমার পৌষ মাস। এই দেখ, এটা ঠিক না। তুমি আমায় কোলে উঠালে আমি চলতে পারবো না। সে আমি জানি না, আমাকে কোলে নিতে হবে ব্যাস। আমি পারবো না, এটা ছাড়ো, কোনো অপশন নেই। না, এটা তোমার সৃজনশীল না যে অপশন থাকবে, একটাই, আর আমাকে কোলে নিতে হবে ব্যাস। আচ্ছা, আমি যদি তোমাকে অনেক 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 আদর দিই, তাহলে কি এটা বাদ দেবে? ওমা, তুমি তো আমাকে আদর দেবেই, কোলে নিয়ে রুমে চলো, ওটা 3য় রাউন্ডে। প্লিজ। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? কথাটা বলা শেষ, সাথে সাথে ঐশী আমাকে কোলে তুলে নিল। আমি ঐশীকে কপি করে ঐশীর গলা জড়িয়ে ধরলাম। শয়তান। শোনা, যতই দাঁড়িয়ে থাকবে ততই তোমার কষ্ট হবে, রুমে নিয়ে চলো। ঐশী আমাকে নিয়ে যেতে লাগলো রুমে। আমি ঐশীর গলা জড়িয়ে ধরে আছি, জানি আমাকে বহন করতে হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভালোবাসায় একটু কষ্ট করতে হয়। ঐশী আমাকে বারান্দা থেকে কোলে তুলে নিয়ে সোজা রুমে চলে আসলো, আমাকে কাঠের উপর ধুম করে ফেলে দিল। নিজের ব্যালেন্স হারিয়ে ঐশী আমার বুকের উপর এসে পড়লো। আমি সাথে সাথে ঐশীকে চেপে ধরলাম। পাজি শয়তান, আমাকে দিয়ে নিজেকে বহন করিয়েছিস। আমি একটা সুযোগ পাই, তোর ব্যবস্থা আমি নেব। আমার বউটা যতই প্রতিশোধ নিক না কেন, সে আমাকে কষ্ট দেবে না। আমাকে সে অনেক ভালোবাসে। অনেক ভালোবাসি গো তোমায়। আমিও বাসি অনেক ভালো, শুধু আমার বউকে। সারা জীবন এভাবে ভালোবাসতে হবে। সারা জীবন বাসবো। আমার পাগলটা। ঐশী, সবকিছু তো শোধবোধ হয়ে গেছে, এবার তো তুমি আমার বুকের উপর আছো, তাহলে আমি? একদম না, এবার যদি কোনো আবদার করো তাহলে মাইর দেবো। আমি তোমার বুকে থাকবো সারা জীবন, এই জন্য তোমাকে কোনো মাইনে দেওয়া হবে না।
শুধু ভালোবাসা কি হবে? হুম, বাসবো। এবার ঘুমো। ঐশী আমার কপালে গোটা কয়েক পাপ্পি দিয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আর আমি ঐশীকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি ঐশী আমার বুকে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। আমার ঐশীকে কত মায়াবী লাগছে। কিছু চুল ঐশীর মুখে এসে পড়েছে। আমি হাত দিয়ে চুলগুলো ঐশীর কানের পাশে গজে দিলাম। ঐশী ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে শুয়ে আছে। খুব ইচ্ছে করছে একটা চুমু দিয়ে ঐশীর ওই মিষ্টি ঠোঁটে দেওয়াই যাক। ও তো এখন শুধু আমার। আমি আলতোভাবে ঐশীর ঠোঁটের উপর একটা কিস করলাম। ঐশী কেঁপে উঠল। ভালো একটা ফিলিংস পেলাম, তাই আরো একটা কিস করলাম। এই দুষ্টু, কি করছো? তুমি জেগে আছো? হুম। তুমি বললে না তো? কি বলবো, আমি তো আমার দুষ্টু বর্তার ভালোবাসা অনুভব করছিলাম। হাসতেছো কেন? এই তোমাকে পরীর মতো লাগছে। যা পাজি, যতই তেল মারো, আমি কিন্তু এখন আদর দিতে পারবো না। একটা না দিলে তো ছাড়বই না। সত্যি কি দিতে হবে? না দিলে এইভাবেই ধরে রাখবো সারা জীবন। সত্যি ভাবে ধরে থাকবে সারা জীবন? হুম। আচ্ছা, যখন হিসু লাগবে তখন কি করবে? ধুর, কত সুন্দর একটা ফিলিংস নিয়ে আসি, আর তুমি ধুর খ্যাত একটা এখানে আসে হিসু নিয়ে। পাগলা একটা। আচ্ছা, এবার ছাড়, আমি ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। আমার রান্নার কাজে সাহায্য করতে হবে। আমার পাওনা না দিলে আমি ছাড়বই না। এবার ছাড়ো। না, ছাড়বো না। কেন? দিলাম তো। কপালে দিলে হবে না, ছুটি দিতে হবে। এবার হয়েছে? ঐশী সোজা ফ্রেশ হয়ে নিচে চলে গেল, আর আমি শুয়ে রইলাম। আহা, আজকে আমি বেশ ভালোই আছি। ঐশীটা আমাকে কত ভালোবাসে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি ঐশী রান্না করে আর আম্মু টেবিলে খাবার পরিবেশন করছে। তার মানে ঐশী রান্নাঘরে একা। আমি সোজা রান্নাঘরে চলে গেলাম, গিয়ে ঐশীকে জড়িয়ে ধরলাম। ঐশী তো ভয় পেয়ে গেল, আমাকে এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে। তোর সবসময় ভালো লাগে না, বিরক্ত করো না তো, যাও এখান থেকে। বউকে ভালোবাসি, তাকে কেন বিরক্ত করব? আমি তো ভালোবেসে আসি। এখন লাগবে না, যাও এখান থেকে। বউ আমাকে বকা দিল। আমি সোজা রুমে চলে আসলাম, মন খারাপ করে খাটে বসে আছি, মুখ ফুলিয়ে বসে আছি। বউ আমাকে বলছে আমি তাকে বিরক্ত করছি। ধুর, কথাই বলবো না। আমি মন খারাপ করে খাটে বসে আছি। বেশ কিছুক্ষণ পর ঐশী এসে, এই চলো, খেয়ে নেবে। আমি কোনো কথা বললাম না। কি হলো, খেতে চলো। আমি নিঃসুপ হয়ে আছি, কি হলো, চলো। কোনো কথা বলছি না। আরে কি হলো, কিছু বলছো না কেন? ওর দিকে তাকাচ্ছিও না। ঐশী এসে আমার হাত ধরে টানতে লাগলো। চলো। আমি ঐশীর দিকে তাকাচ্ছি পর্যন্ত না, মন খারাপ করে একদম পাথরের মতো বসে আছি। ঐশী এসে আমার সামনে বসে, আমার বাবুটা রাগ করেছে বুঝি, আর কথা বলছে না? নিঃসুপ। ওই সরি, আমি ভয় পেয়ে গেছিলাম, তাই ওভাবে সরিয়ে দিয়েছি। সরি বাবু। নিঃসুপ। আমি সরি বললাম তো, এবার তো কথা বলো। নিঃসুপ। কথা বলবে না আমার সাথে? নিঃসুপ। ঠিক আছে, আমি একটা না বাপ্পি দিতে থাকবো যতক্ষণ না আমার সাথে কথা বলবে। বলেই ঐশী আমাকে পাপ্পি দিতে শুরু করে দিল। আমাকে অনর্গল পাপ্পি দিতে লাগলো। এভাবে প্রায় 10 মিনিট একটানা পাপ্পি দিতে লাগলো। এবার আর হাসি ধরে রাখতে পারলাম না। ক্ষমা করে দিয়েছো তো? আর ক্ষমা কিসের জন্য? আমি তো রাগই করি নাই, তাহলে কথা বলছি না কেন? মজা করছিলাম। আর কখনোই আমার মজা করো না, আমি থাকতে পারবো না। তোমার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। ঐশী চোখে পানি চলে আসছে। আমি তাড়াতাড়ি ঐশীকে বুকের ভেতর চেপে ধরলাম। এই পাগল, আমি মজা করেছি। আর আমি সবসময় তো তোমার সাথে তোতা পাখির মতো বকবক করি। আর আমি তো আমার পাজি বউকে দেখছিলাম আমাকে কত ভালোবাসে, তাই এমন করেছি। আর এমন করবো না। এমন ভয়ঙ্কর মজা আর কখনোই করবে না, ভয় করে। পাগলটা তোমার পাগল। চলো খেতে চলো। চলো। আচ্ছা, আমি তাহলে খেতে গেলাম, আপনারা থাকেন কেমন? আমি আসতেছি। আর হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।